হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছি? ওকে। আমরা কিছুক্ষণ ওয়েট করি। আমরা হোপফুলি ১ থেকে ২ মিনিটের মধ্যে ক্লাস শুরু করব। আর আজকের ক্লাসটা খুব বেশি একটা লম্বা হবে না। আজকে খুবই শর্ট একটা ক্লাস হবে। আজকের ক্লাসে আমরা হোপফুলি ২ টা প্রবলেম দেখব। আ আইডিয়াটা সিমিলার টাইপের ২ টা প্রবলেম দেখে আজকের ক্লাস আমরা শেষ করব। নেক্সট ক্লাস থেকে বেসিক্যালি আমাদের হচ্ছে আমরা গ্রিডি এবং আমাদের কিছু সর্টিং অ্যালগরিদম আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কথাবার্তা বলবো। সো আজকের ক্লাসটা হোপফুলি ১ ঘন্টার মতো হবে। ১ ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শেষ করব। আর এই তো। অ্যান্ড আমরা ট্রাই করব যেন খুব দ্রুত আমরা হচ্ছে আমাদের যেহেতু আর হয়তো বা বেশি ক্লাস নাই আমাদের, আর টেকনিক্যালি ৫টা ক্লাস আছে, কারণ ১৮ যদি শেষ হয় আমরা ৫টা ক্লাসের মধ্যেই পুরো সিলেবাস শেষ করার ট্রাই করব। লাস্ট ক্লাসটাতে আমরা একদম অপশনাল রাখবো। যারা যারা ক্লাস জাস্ট যাদের যাদের দরকার হবে তারা পার্টিসিপেট করতে পারবে, এরকম আর কি। আহ ওকে। আর এমনিতে যদি কেউ আসলে আমাকে অনেকে ইনফর্ম করছিলেন যে ইন্টারমিডিয়েট ব্যাচের ব্যাপারে, তো ইন্টারমিডিয়েট ব্যাচটা প্রবাবলি আমাদের স্টার্ট হবে ২৪ তারিখ থেকে। তো এটা যদি আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন, এই কারণে আর কি আলাদা আলাদা করে বলা। তো এটা আপনাদেরকে নলেজে দিয়ে রাখলাম। অ্যান্ড এই তো। অ্যান্ড আজকে আমি ক্লাস নিতেছি হচ্ছে এখান থেকে, তাইওয়ান থেকে। আমি চলে আসছি ২৭ তারিখ, আমি এখানে এসে পৌঁছাইছি। তো আল্লাহর রহমতে সবকিছু মোটামুটি ভালোই। একটু ডিফিকাল্ট, গুগল একটু ডিফারেন্ট জায়গা। খুবই হাই পারফর্মিং মানুষজন এখানে। এদের সাথে আসলে অ্যাডজাস্ট হইতে বেশ সময় লাগবে। আমাদের বাংলাদেশি কালচার বা নোন কালচার যতগুলো আমরা দেখছি তাদের কারোর সাথেই এদের কোনো মিল নাই। খুবই খুবই ডিফারেন্ট। যেটাকে আমরা হয়তোবা খুবই হাই পারফর্মিং জিনিসপত্র ধরি, ওরা ওইটাকে খুবই, মানে আমাদের বাংলাদেশে যেটা খুবই ভালো, খুবই বলা যায় যে অ্যাডভান্স জিনিস, ওদের ওদের জন্য এটা একদম দুধভাত আর কি। তো এদের সাথে একটু ম্যাচ করাটা ডিফিকাল্ট হবে, যেটা বুঝতেছি। বাট এটাই অ্যাকচুয়ালি, মানে ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করতে গেলে এরকম জিনিসপত্রই আসবে, এটাই এক্সপেক্টেড। সো এভরিথিং সবকিছু মিলায় মোটামুটি ভালোই যেতেছে। বাট আমি এখনো কোয়ারেন্টাইনে, সো হোটেল থেকে ক্লাস নিতেছি। হোপফুলি ৪ তারিখ এখান থেকে বের হইতে পারবো। ওকে, সো এটা হচ্ছে আমার সাইড থেকে আপডেট। আর আপনাদের এমনিতে প্র্যাকটিস কিরকম চলতেছে? অনেক দিনের একটা ব্রেক ছিল, যদিও প্রায় ১০ দিন এর মতো একটা ব্রেক হবে। তো আপনাদের এমনিতে প্র্যাকটিস কিরকম চলতেছে এর মাঝখানে? জি ভাই, মোটামুটি ভালোই যাচ্ছে। ঠিক আছে, আপনি সময় দিতে পারতেছেন অফিসের কারণে। আচ্ছা, সমস্যা নাই। একটু এর মাঝখানে একটু উইকেন্ডে বা যতটুকু সময় পারেন একটু ট্রাই করেন, একটু আলাদা করে অল্প একটু সময় যদি দেয়া যায়, জাস্ট একটু সিঙ্কের মধ্যে থাকলেন, দেন যখন আপনি একটু ভালো সময় একবারে পাবেন তখন এই গ্যাপটুকু কাভার করে ফেলার ট্রাই করলেই হবে। জাস্ট টার্গেটটা রাখা লাগবে, জাস্ট কোনোভাবে সিঙ্কটা না হারাইলেই হয়। তাহলেই মোটামুটি একটা, ভাই, মানে প্রতিদিন এরপরে আসলে রিকভার প্র্যাকটিস করতে টাইম করতে কম পারি না। লাগবে। দেখা গেছে যে অফিস টাইমে যখন কোনো কাজ না থাকে তখন ১-১.৫ ঘন্টা করতে পারি। হুম হুম হুম। তারপর বাসায় আসলে ২ ঘন্টা থেকে ২.৫ ঘন্টা করতে পারি। কিন্তু আচ্ছা আসলে আচ্ছা। এটা কন্টিনিউ করতে পারতেছি না, কারণ হচ্ছে ওই অফিসের বিভিন্ন প্যারা থাকে হুম আসলে হুম এই হুম। কারণে। বুঝতে পারছি, বুঝতে পারছি। ফাইন, মানে অ্যাকচুয়ালি আহ সবসময় তো সব একরকম যাবে না, এটা হচ্ছে কথা আর কি। তো এর মধ্যে আর যতটুকু পারেন। আরেকটা কিছু হচ্ছে, আমি কি বলি, হুম মানে আপনার দেখা গেছে যে এখন C++ এর প্রত্যেকটা জিনিস মানে ওইরকম ভাবে বুঝে উঠতে পারতেছি না, তো আসলে প্রবলেম সলভ করতে গেলে হুম প্রবলেম গুলো পুরোপুরি ধরতে পারতেছি না। হুম হুম হুম। তখন এই বিভিন্ন টিউটোরিয়াল থেকে তারপরে করে ফাইন, আপনি এভাবে যদি কোনো সলভ টিউটোরিয়াল করতেছি। বা ব্লগ দেখে করতে পারেন সেটাতেও প্রবলেম নাই, বাট জাস্ট একটাই রিকোয়ারমেন্ট যে যে জিনিসটা আমরা লিখতেছি একটু সময় যদি বেশিও লাগে আমরা একটু বুঝে শুনে যদি লিখতে পারি আমাদের জন্য ইজিয়ার হয়। হ্যাঁ, একটা ফার্স্ট একটা ব্যারিয়ারটা খুব হাই, এটা ট্রু। অনেক কিছু হয়তো বা বুঝবেন না। আর C++ পুরাটা বুঝে যে আগাইতে হবে এরকমও না। আপনি যখন জাস্ট যে প্রবলেমটাতে যতটুকু জানা দরকার অতটুকু জেনেও যদি আপনি আগাইতে পারেন, বুঝে আগাইতে পারেন, আহ সেইটুকু আসলে এনাফ। কারণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে তো অনেক বড় একটা ব্যাপার, মানে এটা একবারে
এত অল্প সময় শিখে ফেলা আসলে সম্ভব না। আমিও নিজেও সি প্লাস প্লাস এর সবকিছু পারি না। হয়তো বা ভালোভাবে ঘাটলে দেখা যাবে আমি সি প্লাস প্লাস এর জাস্ট 30% জানি। কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে বা প্রবলেম সলভ করতে যতটুকু দরকার হইতো অতটুকু হয়তো বা জানি। এরপরের অনেক কিছু হয়তো বা আমি জানি না। কিন্তু দেখা যাবে যে সেই জিনিসগুলা ওই মুহূর্তে আমার জানার প্রয়োজনও ছিল না। যতটুকু যতটুকু দরকার হয়েছে ততটুকু আমরা জেনে নিছি। সো এটাতে খুব একটা প্রবলেম নাই, এটা স্বাভাবিক। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে কি দেখবো আসলে? আমাদের আজকের টার্গেটটা হচ্ছে যে অয়লার ফাই নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। আহ, আপনাদের অয়লার ফাই নিয়ে ধারণা আছে? গত ক্লাস এন্ড তার আগের ক্লাসে আমরা অয়লার ফাই নিয়ে কথাবার্তা বলছিলাম। তো বেসিক অয়লার ফাই সম্পর্কে মোটামুটি একটা ধারণা তো হয়েছে সবার, রাইট? জি ভাই। আচ্ছা, বেসিক ধারণাটা থাকলেই হবে। এরপরে আমরা এটার উপর বেস করে কিছু হচ্ছে মেকানিজম দেখবো আর কি। ওকে, আচ্ছা। আম, আমরা রিকারশনের ক্লাস যখন করছিলাম, আমরা একটা জিনিস দেখছিলাম, কারো কি খেয়াল আছে কিনা, যে আমরা মডুলার এক্সপোনেনসিয়েশন একটা কনসেপ্ট ছিল, আমরা সেই কনসেপ্টটা এই রিকারশনের ক্লাসে দেখছিলাম, যেটা দিয়ে হচ্ছে আমরা খুবই দ্রুত এ টু দি পাওয়ার বি মড এম আমরা ক্যালকুলেট করতে পারি। কারো কি খেয়াল আছে এটা কিভাবে আমরা এই অ্যালগোরিদমটা ডিজাইন করছিলাম? জি ভাই, ওই যে মড করে করে মানে ওই সময় মানে ওই মানে ওইটা ই না করে আগায় দিচ্ছে মানে মানে ভাগ ভাগ করে মড করতেছিলাম আসলে। রাইট, মানে বেসিক্যালি আমরা পুরো প্রক্রিয়াটাকে যেটাতে কনভার্ট করছিলাম, যে আমাদের কাছে যদি এ টু দি পাওয়ার b/2 আমাদের হাতে জানা থাকে, অ্যান্ড লেটস সে বি যদি একটা ইভেন নাম্বার হয়, মানে জোড় সংখ্যা হয়, অ্যান্ড আমাদের হাতে যদি এ টু দি পাওয়ার b/2 জানা থাকে, আমরা আসলে ওই সংখ্যা দুইটাকে গুণ দিয়ে এ টু দি পাওয়ার বি বানায় ফেলতে পারি। আমাদের কষ্ট করে হচ্ছে লুপ চালায় কাজটা করতে হয় না, কনস্ট্যান্ট টাইমে কাজটা তখন করা যায় ওই সিঙ্গেল অপারেশনটা। সো ওভারঅল দেখা যায় যে আমাদের নাম্বার অফ স্টেপস আসলে লগ এন এর লগ অফ বি এর বেশি আসে না, যেখানে বি হচ্ছে পাওয়ার। সো আমরা এরকম একটা অ্যাপ্রোচ দেখছিলাম। তো এখন এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে এম কত বড় হইতে পারে, যেটা মড ভ্যালু। মড ভ্যালু অ্যাকচুয়ালি এখানে যে কোনো কিছুই হইতে পারে, যে কোনো একটা লং লং ভ্যালু হইতে পারে। আপনি 1 থেকে 10⁻19 পর্যন্ত রেঞ্জে যে কোনো ভ্যালু মড হিসেবে দিতে পারেন, এতে কোনো ক্ষতি নাই। এর ভ্যালু কি হইতে পারে? এ ও রেঞ্জের মধ্যে আপনি যে কোনো কিছু রাখতে পারেন, এতেও প্রবলেম হবে না। বি এর ক্ষেত্রেও সেম, আমাদের যে রিকার্সিভ অ্যাপ্রোচটা ছিল। তো প্রবলেমটা হয় মাঝে মধ্যে বি এর ভ্যালু সিগনিফিকেন্টলি লার্জ হয়। লার্জ মানে এত বড় হইতে পারে বি এর ভ্যালু, যেটা আপনি কোনো লং লং রেঞ্জেও আপনি তাকে আটকাইতে পারবেন না, এত বড় হইতে পারে। সো তখন সিচুয়েশনটা কিরকম হয়? ধরেন আপনাকে কেউ বের করতে দিল, একদম সিম্পল একটা প্রবলেম। ধরেন আপনার 3 to the power n+1 মড এম, এটা আপনাকে বের করতে দিল, যেখানে এন এর ভ্যালু হইতে পারে 10⁻10,000। আর এম এম একটা মানে হচ্ছে নর্মাল ভ্যালু। এম হচ্ছে আপনার কত হইতে পারে, 10⁻19 এর মধ্যে, মানে লং লং রেঞ্জের মধ্যে একটা নাম্বার। বাট এন এর ভ্যালু হইতে পারে সিগনিফিকেন্টলি লার্জ, 10⁻10,000। বেসিক্যালি আপনি এটাকে কোনো লং লং রেঞ্জের কোনো নাম্বারে আপনি এটাকে রাখতে পারবেন না, কারণ এটা সিগনিফিকেন্টলি লার্জ। এটার মধ্যে ডিজিটের সংখ্যাই প্রায় 10,000। তো লং লং রেঞ্জে হয়তো বা 19টা বা 20টা ডিজিট হইতো, এখানে প্রায় 10,000 রেঞ্জের ডিজিট। সো এরকম সিচুয়েশন হইলে আপনি প্রবলেমটাকে কিভাবে সলভ করবেন? এনি আইডিয়া? মানে প্রবলেমটা কি বুঝতে পারছি, ঝামেলা কোথায় হইতেছে? আমাদের আগের রিকার্সিভ অ্যাপ্রোচটা কি কাজ করবে এখানে? 2 দিয়ে ভাগ করার যে পার্টটা ছিল, মানে আমরা যদি
বড় সংখ্যা যেটা n পাওয়ার, আমরা যদি ওইটাকে 2 দিয়ে ভাগও করতে থাকি, টাইম কমপ্লেক্সিটি কত হবে? মানে n এর সাইজ কিন্তু হিউজ। সো টাইম কি মানে আগের মতো মানে লগ অফ সামথিং, লগ অফ n কি এখানে ছোট কোনো সংখ্যা হবে নাকি সিগনিফিকেন্টলি বড় কোন একটা নাম্বার হবে? আইডিয়া? বড় নাম্বার হওয়ার কথা। সিগনিফিকেন্টলি লার্জ একটা নাম্বার হওয়ার কথা। কেন? কারণ আপনি দেখেন আমাদের কমপ্লেক্সিটিটা কিরকম ছিল। আমাদের কমপ্লেক্সিটি ছিল লগ অফ পাওয়ার, রাইট? পাওয়ারটা এখানে হচ্ছে n, যার বেজ হচ্ছে 2। তো আপনি এখন এই ফর্মুলাটাতে আপনি n এর ভ্যালু পাস করে দিতেছেন 10 টু দি পাওয়ার 10,000, হিউজ নাম্বার। সো আপনি যদি এটার ক্যালকুলেশন করে দেখেন, মানে এটার আসলে অ্যান্সারটা কত বড় আসবে, 10 টু দি পাওয়ার 10,000কে যদি এত বড় যে সংখ্যাটা, আপনি যদি এটাকে বাইনারিতে কনভার্ট করেন, আপনি যদি এটাকে এই সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করেন, যতগুলা ডিজিট হবে তত। চিন্তা করেন আপনার অলরেডি ডেসিমেল বেজেই ওর ডিজিটের সংখ্যা হচ্ছে 10,000, ডেসিমেল বেজ। বেজ যত ছোট হয় ডিজিটের সংখ্যা তত বাড়ে। তো বেজ যদি এখন 2 হয়, তার স্বাভাবিকভাবেই তার ডিজিটের সংখ্যাও আরো অনেক অনেক বাড়বে। একটা নাম্বার যদি হয় ধরেন আপনার 100 ডিজিট, হ্যাঁ, সেই সংখ্যাটাকে যখন আপনি বাইনারিতে কনভার্ট করবেন, তার ডিজিট কিন্তু হাজারও ছাড়াই যেতে পারে। তো এখানে সিগনিফিকেন্টলি হয়তোবা আপনার 10,000-এর জায়গায় বাইনারিতে যখন কনভার্ট করবেন, ডিজিটের সংখ্যা হয়ে যাবে 1,00,000। তো এত বড় কমপ্লেক্সিটির একটা ইভেন মানে আপনি যদি এটা ধরেন যে ওই সংখ্যাটাকে ভাগ করতেও কনস্ট্যান্ট টাইম লাগে, যদিও এটা সম্ভব না। কারণ এত বড় একটা সংখ্যা যখন আপনি কোথাও স্টোর করতে যাবেন, আপনাকে সেটা একটা স্ট্রিং হিসেবে স্টোর করতে হবে। আপনি কোনো ইন্টিজার ভ্যারিয়েবলে স্টোর করতে পারবেন না। সো যখন স্ট্রিং ভ্যারিয়েবলে আপনি স্টোর করবেন, তখন আপনাকে যখন 2 দিয়ে ভাগ করবেন, তো ওই ভাগের প্রসিডিওরটাও খুবই কস্টলি। সো আপনাকে এই ভাগটাই হয়তোবা 1,00,000 বার করা লাগতে পারে। আর প্রত্যেকবারের অপারেশনও খুবই কস্টলি। সো ওভারঅল দেখবেন যে আহ, একটা এন এর জন্যই, একটা এন আর একটা এম, মানে একটা টেস্ট কেসের জন্যই এই 3 টু দি পাওয়ার n+1 মড এম হিউজ টাইম নিতেছে। সো এটা একটা প্রবলেম, রাইট? সবাই কি সমস্যাটা ধরতে পারছি যে প্রবলেমটা কোথায় হইতে পারে? জি ভাই। ওকে, সো আমরা এটাকে সলভ করতে পারি কিভাবে? প্রথম অবজারভেশন হইতেছে 3 টু দি পাওয়ার n+1, এন এর ভ্যালু যতই বড় হোক না কেন, এই মানে রেজাল্টটা কখনো 0 থেকে m-1 এর বাইরে যাবে না, রাইট? n এর ভ্যালু আমি যতই বড় দিই না কেন, 3 টু দি পাওয়ার n+1 মড m, এই রেজাল্টটা ওভারঅল আর কি, কখনো কি 0 থেকে m-1 এর বাইরে যাবে m দিয়ে মড করার পর? না। মানে 1 থেকে m-1 পর্যন্ত, জি এটা 1 থেকে m-1 পর্যন্ত না রেঞ্জ? না না, আমি আসলে ওই 3 টু দি পাওয়ার n এর সাথে 1 যোগ করতেছি, যোগ করার পরে মড করতেছি। সো ওভারঅল একটা নাম্বারকে মড করা হইতেছে, মড করার পরে যদি 1 যোগ করতাম, তো তখন হইতো যে মড করা রেজাল্টটার সাথে 1 যোগ। বাট এখন যেটা হইতেছে যে এক্সপ্রেশনটার সাথে 1 যোগ দেন মড। সো মড হচ্ছে সবার লাস্ট অপারেশন। সো মড যেহেতু লাস্ট অপারেশন, সো 0 থেকে m-1। তো এখন অবজারভেশনটা তো এটা যে আমাদের রেজাল্ট আসলে n এর ভ্যালু যাই হোক, রেজাল্ট কখনো আসলে 0 থেকে m-1 এর বাইরে যাবে না। তো এখানে আমাদের আমরা হয়তো বা অনেকেই আহ, আহ, হচ্ছে অয়লারের একটা থিওরেম সম্পর্কে জানি বা শুনছি, আমি ঠিক শিওর না সবাই শুনছে কিনা। অয়লারের একটা উপপাদ্য বা একটা থিওরেম আছে। তো এই সূত্রটা হইতেছে অনেকটা দেখতে এরকম যে আপনার কাছে যদি কোন একটা নাম্বার থাকে, প্রাইম নাম্বার, লেটস সে এ হচ্ছে একটা যে কোনো নাম্বার, যে কোনো একটা নাম্বার হচ্ছে এ, আমি প্রাইমটাকে হচ্ছে তার পাওয়ার হিসেবে দিব, ধরেন p-1, এন্ড আপনি এই সংখ্যাটাকে ওভারঅল পি দিয়ে ভাগ করবেন। মানে এ একটা বেস, আপনি এর উপর পাওয়ার দিলেন p-1, এন্ড এই এক্সপ্রেশনটাকে আপনি পি দিয়েই মড করলেন। তো অয়লার বলছে এই রেজাল্টটা সবসময় 1 হবে, পি এর ভ্যালু যাই হোক, মানে যেই প্রাইমই হোক, এ এর ভ্যালু যেই নাম্বারই হোক,
মানে গ্রেটার দেন অ্যাকচুয়ালি 0। সো যে সংখ্যাই আপনি নেন না কেন, আপনি অলওয়েজ a টু দি পাওয়ার p মাইনাস 1 মড p, আপনি অলওয়েজই 1 পাবেন। তো এটা কেমনে সত্য হইতে পারে আপনারা দেখতে পারেন চাইলে, যে আপনি লেটস সে এর ভ্যালু ধরলেন 2 অ্যান্ড p এর ভ্যালু ধরলেন আপনি ধরেন 5। সো 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 হচ্ছে 4, এটাকে আপনি 5 দিয়ে মড করলেন, আপনার ওভারঅল রেজাল্ট আসবে কিন্তু দেখবেন 16কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকে। সো আপনি এটাও ক্লেম করতে পারেন তখন যে 2 টু দি পাওয়ার লেটস সে 97 একটা প্রাইম নাম্বার মেবি। সো 2 টু দি পাওয়ার 96 মড 97, আপনার হয়তোবা এই এক্সপ্রেশনটা, এই যে 2 টু দি পাওয়ার 96 একটা বিশাল বড় সংখ্যা, আপনাকে এই সংখ্যাটা আসলে স্টোরও করতে হবে না কোথাও, আপনি কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই বলে দিতে পারবেন যে রেজাল্টটা হবে 1। সো আমাদের একটা বিশাল বড় ক্যালকুলেশনের স্টেপ আমাদের এখন কমলো, রাইট? আমি অ্যাজিউম করি আমাদের এই 3 টু দি পাওয়ার n প্লাস 1 মড m, এই প্রবলেমটাতে m একটা প্রাইম নাম্বার হিসেবে দেওয়া হবে, কথার কথা আর কি। হ্যাঁ, এটা আমরা একটু অ্যাজিউম করে নিই, প্রবলেমটাকে একটু সিম্পলিফাই করি। সো অয়লারের থিওরেমটা সম্পর্কে মোটামুটি বুঝলাম যে অয়লার কি বলছে, মানে অ্যাটলিস্ট আমরা যদি চোখের সামনে এরকম কোনো হচ্ছে এক্সপ্রেশন আমাদেরকে ক্যালকুলেট করতে দেওয়া হয়, এবং আমরা যদি আগে থেকেই জানি যে যেটা দিয়ে ক্যালকুলেট মানে ভাগ শেষ বের করতে বলছে, লেটস এখানে 97 বা 5, এই সংখ্যাগুলো যদি প্রাইম নাম্বার হয় এন্ড আমরা যদি দেখি যে পাওয়ার হিসেবে যে সংখ্যাটা আছে সেটা ওই মডের থেকে 1 কম, তাহলে আমরা কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই বলে দিতে পারবো যে এই ভাগশেষের রেজাল্ট আসবে অ্যাকচুয়ালি 1। এটুক পর্যন্ত বুঝলাম সবাই? জি ভাই বুঝছি। আচ্ছা, এখন এইটা আমাদেরকে অনেক জায়গায় হেল্প করবে। আমি হয়তোবা কিছু কটা কোড করে দেখাই, হেল্পফুল হয়তোবা হবে। মানে এই রিলেটেড না, আমি আরেকটা প্যাটার্ন দেখানোর জন্য হচ্ছে আপনাদেরকে একটা কোড করে দেখাবো। আপাতত জাস্ট আউটপুট গুলোর দিকে তাকাবেন, কোড পুরোটা না বুঝলেও হবে, সমস্যা নেই। সরি, বি যদি 0 হয় তখন হচ্ছে 1, আর যদি কখনো বি হচ্ছে ইভেন হয় সেই ক্ষেত্রে আপাতত ধরতে পারেন যে এম বলতে একটা নাম্বার থাকবে, সেটা দিয়ে আমি মড করে হচ্ছে রেজাল্টটা রিটার্ন করব। সো আর ইন্টু আর mod m, and finally a into bm a b minus 1 mod m, and আমরা এখানে হচ্ছে m কে ডিফাইন করে দিই আপাতত, পরে আমরা চেঞ্জ করব না। আপাতত 19 দিই, একটা প্রাইম নাম্বার দিলাম, ছোট তুলনামূলক একটা ছোট একটা নাম্বার দিলাম। তো এখন আমি কি করব আসলে, আমি কিছু সংখ্যার পাওয়ার বের করব। লেটস সে আমি 40 পর্যন্ত দিলাম, এন্ড আমি ভ্যালুটা প্রিন্ট করলাম যে কত পাওয়ার বের করব। আর আমি লেটস সে বেস হিসেবে আমি লেটস সে 3 দিলাম এন্ড আই দিলাম। মড করতেছি কত দিয়ে? মড করতেছি হচ্ছে 19 দিয়ে। সো বেসিক্যালি আমি 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 4, এইভাবে 3 টু দি পাওয়ার 40 পর্যন্ত 39 পর্যন্ত আমি ক্যালকুলেট করব, এবং প্রতিবার আমি সংখ্যাটাকে 19 দিয়ে হচ্ছে ভাগ করে ভাগশেষটা বের করব। এটা হচ্ছে আমার ওভারঅল টার্গেট। সো আচ্ছা, আমি এটাকে একটু সারাউন্ড করে দিই যাতে শুধু একটাতে ভাগ না করে দুইটাতেই ভাগ যায়। ওকে, এই কোডটা আমরা একটু রান দিই। এই যে কোডটা আমরা রান দিলাম, সবাই যদি একটু ভালো মতো খেয়াল করি, আচ্ছা সংখ্যাটা আমি একটু ছোট করি তাহলে হয়তো বা অবজার্ভ করতে সুবিধা হবে। লেটস সে এটা 11 দিলাম এন্ড আমি এটা রান দিলাম। ওকে, এই যে 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। ওকে, 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 3, 3 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 9, 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 5, মানে 3 টু দি পাওয়ার 3 মড 11। ওকে, তো 3 টু দি পাওয়ার 3 প্রবাবলি কত হয়? 3 টু দি পাওয়ার 2 হচ্ছে 9, 3 টু দি পাওয়ার 3 হবে 27,
তো 27 কে আপনি যদি 11 দিয়ে ভাগ করেন, 11 নামটা যদি পড়তে থাকেন 22 পর্যন্ত যায়, সো আর তো যায় না, 27 মাইনাস 22 হয় 5। তো আমি আরেকটু সহজ করে দিই এটা, আমি এটাকে এই রিপ্রেজেন্টেশনটা দিই, হয়তো বা বুঝতে সুবিধা হবে তখন। 3 টু দি পাওয়ার i, এটা মেবি বুঝতে সুবিধা হবে। ওকে, হ্যাঁ। তো 3 টু দি পাওয়ার এই প্রত্যেকটা সংখ্যার আসলে মড 11 ভ্যালুগুলা আমরা এখানে দেখতেছি। কেউ কি খেয়াল করছি যে নাম্বার, এই যে যে রেজাল্ট গুলা, আলটিমেটলি রেজাল্ট গুলো একটা সার্টেন পিরিয়ড পর রিপিট হইতেছে, রাইট? এই যে 3 টু দি পাওয়ার 0 ক্ষেত্রে 1, 3 টু দি পাওয়ার 10 এর ক্ষেত্রেও 1, এই যে তারপরে হচ্ছে 3, তারপরে 3, তারপর 9, তারপরে 9, তারপরে 5, তারপরে 5, তারপরে 4, তারপরে 4। বেসিক্যালি এই যে এই প্রথম যে 10টা সংখ্যা, মানে 10টা কেন বললাম, কারণ একের পরে আবার এক রিপিট হয়েছে 10 ঘর পরে আর কি। সো এই যে 1395, আমি রেজাল্ট গুলো নিয়ে বলতেছি, 13954, 13954, এই 13954ই বারবার রিপিট হইতেছে। আমি এখানে 10 ঘর পরে আমি 1 কে ধরছি, আসলে 1 5 ঘর পরে রিপিট হইতেছে, বাট এনিওয়ে আপনি 10 কে তার সাইকেল লেন্থ ধরতে পারেন, এটা একটা সাইকেল। একটা সাইকেলের লেন্থ যদি 10 হয়, আপনি 20 সংখ্যাটাকেও সাইকেল লেন্থ ধরতে পারেন, 30 কেও সাইকেল লেন্থ ধরতে পারেন, 40 কেও সাইকেল লেন্থ ধরতে পারেন। বাই ডেফিনেশন এটা কারেক্ট, বাট স্মলেস্ট লেন্থ হয়তো বা হবে না, বাট এটা একটা সাইকেল লেন্থ হবে অ্যাটলিস্ট। সো আপনি যদি 5 লেন্থও ধরেন কোনো সমস্যা নেই, আপাতত ধরতে পারেন, আমাদের সাইকেল লেন্থটা নিয়েই হচ্ছে কনসার্ন। সো দেখেন এই 13954, 13954 শুধু রিপিট হইতেছে না বারবার? জি আচ্ছা, সো টেকনিক্যালি আমাদেরকে যদি কেউ 3 টু দি পাওয়ার এখন ধরেন, মানে আমি জানি যে 5টা সংখ্যার মধ্যেই কোনো না কোনো একটা সংখ্যা আমার আউটপুট হবে, রাইট? মানে আমার মড ভ্যালু যদি 11ই ফিক্সড থাকে, কথার কথা ধরেন আর কি, আপাতত মানে চিন্তার খাতিরে ধরেন যে এটা 11ই হচ্ছে মডটা ফিক্সড, 3ও ফিক্সড। সো তার যে পাওয়ার ভ্যালুটা, এই পাওয়ার যে ভ্যালুটা, এটা যদি হচ্ছে আহ, যা খুশি হোক, আমি মোটামুটি একটা অ্যাজাম্পশন করতে পারতেছি যে 13954 এর বাইরে কোনো রেজাল্ট হবে না, ঠিক কিনা? যে সাইকেলটা আমরা দেখতেছি এখানে। জি ওকে, সো এটা যদি হয়, তাইলে আমাকে যদি এখন কেউ বলে যে 3 টু দি পাওয়ার লেটস সে 3 টু দি পাওয়ার 97, 3 টু দি পাওয়ার 97 মড 11 আর কি, তাইলে কি আমার আসলে 3 টু দি পাওয়ার 97 এর জন্য আদৌ কোনো হচ্ছে এরকম রিকার্সিভ পুরো অ্যাপ্রোচ লগ ইন চালায় তারপরে বের করার কোনো দরকার আছে, নাকি আমি অ্যাটলিস্ট তাকে বলতে পারি এইভাবে যে 97, দ্যাট মিনস আমার এখানে আমার সাইকেলের লেন্থ হচ্ছে 5। তো কথার কথা, আমাকে যদি 97 এর জায়গায় কেউ 13 দিত, আমি তাকে বলতাম এই 3 টু দি পাওয়ার 13 মানে হচ্ছে আলটিমেটলি এটা রেজাল্ট হচ্ছে 5। তো 3 টু দি পাওয়ার 3 এর যে মান, বা লেটস সে 3 টু দি পাওয়ার 8 এর যে মান, 3 টু দি পাওয়ার 13 এর মান সেম, রাইট? 3 টু দি পাওয়ার 13, 3 টু দি পাওয়ার 8, 3 টু দি পাওয়ার 3, এদের সবার মান সেম, ঠিক কিনা? জি ঠিক সো আমি কিভাবে 13 থেকে 3 তে পৌঁছাইলাম, কারণ সাইকেল লেন্থ যেহেতু 5, আমি এই 13 কে 5 দিয়ে মড করছি, জাস্ট 13 কে 5 দিয়ে মড করছি। কারণ আমাকে আসলে 5 এর গুণিতক কতগুলা গুণিতক সে কাভার করে আসে এটা দরকার নাই, বাট একটা পারফেক্টলি গুণিতক গুলা কাভার করে আসার পর এখন সে কোন পজিশনে আছে সেটা বের করা জরুরি। সো 13 মানে হচ্ছে সে 2টা পুরো সাইকেল কাভার করে আসবে, দেন নতুন সাইকেল শুরু হবে হচ্ছে আহ, ই থেকে 10 থেকে। সো আলটিমেটলি 10 11 12 13। সো আমাকে বেসিক্যালি এই 4 বের করতে পারলেই হইতেছে যে এই চতুর্থ লেন্থ এসে পড়তেছে। সো আমি 3 টু দি পাওয়ার 13 এর জায়গায় বললাম 13 মানে, তো যেহেতু আমি সাইকেল লেন্থ রাফলি জানি যে 5 এখানে, সো আমি বললাম যে 13 এর জায়গায় 3 টু দি পাওয়ার 13 মড 5, দ্যাট মিনস 3 টু দি পাওয়ার 3। 3 টু দি পাওয়ার 3 এর মান যত হবে 3 টু দি পাওয়ার 13 এর মান ততই হবে, মানে মড 11 আর কি। সো তখন আমি ডিরেক্টলি বলে দিলাম যে অ্যান্সার হচ্ছে 5। সো এইভাবে 3 টু দি পাওয়ার 97 এর ক্ষেত্রে কি আমি এভাবে বলতে পারি না যে 3 টু দি পাওয়ার 97 আসলে কত সমান হবে? দেখি তোকে বলতে পারি কিনা।
7 এর সমান হবে। 3 to the power 3 to the power 7 এর 2, সমান হবে। 3 to the power 2। রাইট। ওই তো, কিন্তু 7 আর 2 তো মানে আমারটা তো ওইটা মানে ইজিলি করা যাচ্ছে, খালি লাস্টের সংখ্যাটা থেকে যেটার সাথে মিলতেছে ওইটাই তো মানে 97 কে যদি আপনি 10 দিয়ে ভাগ করেন তাহলে তো মানে মানে হ্যাঁ 10 দিয়ে মড করেন তাহলে তো 7 হচ্ছে, 7 হ্যাঁ তো হ্যাঁ 9। রাইট। আমরা 5 7 দিয়ে হলে মড করলেও তো 2 হয় আর কি, হ্যাঁ 3 হ্যাঁ to the 5 power। দিয়ে মড করলেও 2 হয়, 10 দিয়ে মড করলেও বেসিক্যালি এরকম একটা রেজাল্ট আসে যেটা আমরা আমাদের কারেক্ট অ্যান্সারটা মিলে সাইকেল লেন্থ যে যেটা ধরে। সো রাইট, আমি 10 দিয়ে মড করতে পারি, কারেক্ট হবে। 5 দিয়েও মড করতে পারি, কারেক্ট হবে। সো 5 দিয়ে যদি মড করি আমার ডিরেক্টলি চলে আসবে 3 টু দি পাওয়ার 2, দ্যাট মিন্স 9। আমাকে আর কোনো ক্যালকুলেশনই করা লাগলো না, রাইট? তো আমি ডিরেক্টলি বলে দিতে পারলাম। ইভেন আমাকে যদি কেউ এটা বলে যে আমি তো জানি যে সাইকেল লেন্থ 5, আমি এটা সামহাও বের করতে পারলাম আমরা। সো যদি এখন কেউ আমাদেরকে বলে যে 3 টু দি পাওয়ার 192571223 মড 11, আমরা কি এটা বের করতে পারবো না? জি পারবো। জি ভাই, ওই যে 3 টু দি পাওয়ার 3 যেটা সেটাই হবে। রাইট। সো অনেক সময় ম্যাথ অলিম্পিয়াড এরকম প্রবলেম দেয় যে বিশাল বড় সংখ্যা, আমরা তখন ভাবি যে আরে খোদা এত বড় ভ্যালু আমরা কেমনে হাতে ক্যালকুলেট করবো। সো আসলে হাতে ক্যালকুলেট করতে হয়ও না টেকনিক্যালি। তো আহ, সবাইকে বুঝলাম, কিছুটা ইনসাইট পাইতেছি যে পুরা সংখ্যাটা আসলে আমাদের কখনোই যদি আমরা কিছু প্রপার্টিজ অ্যাপ্লাই করতে পারি, পুরো সংখ্যাটা আমাকে আসলে কখনোই এরকম ভাবে ট্রাভার্স করতে হয় না। এইটুক ধারণা সবার মধ্যে ঢুকলো তো? জি ভাই ঠিক আছে। ওকে, এইবার আসি। আমাদের এখানে সাইকেল লেন্থ আমি 10 কেন ধরছিলাম? 5ও ধরা যেত, যে কোনো কিছু ধরা যেত। আমরা বারবার বলতেছি আমরা মিনিমাম সাইকেল লেন্থে ফোকাস করতেছি না। সেটা ডিরেক্টলি বের করাটা একটু ঝামেলা, করা যায় বাট হয়তোবা একটা অ্যালগোরিদম আছে, ফ্লয়েডের সাইকেল ফাইন্ডিং অ্যালগোরিদম। সো হেয়ার এন্ড টর্টোয়েস বলে আর কি, স্লো ফাস্ট এইভাবে আগায়, সেটা দিয়ে বের করা যায়। বাট সেটা আমাদের দরকার নাই এখন, স্মলেস্টটা আমাদের প্রয়োজন নাই। তো আমরা একটা সাইকেল লেন্থ কারেক্টলি যদি বের করতে পারি আমাদের কাজ শেষ। এবং সেটা যদি মানে তুলনামূলকভাবে ছোটখাটো হয় যেটা দিয়ে আমরা প্রসেস চালাইতে পারবো, দ্যাটস এনাফ। সো ধরা যাক আমরা সংখ্যাটা 11-র জন্য কেন 10 আসছে, 11-র জন্য 10 লিখে রাখি। হ্যাঁ, যে যখন 11 আসছিল আমাদের সাইকেল লেন্থ হয়েছে 10। সো এইবার আমি 12 দিলাম, এটা একটা নন প্রাইম নাম্বার। সো দেখি 12 দিলে কি হয়। আগে কিছু টার্ম আসছে, এগুলো ডিলিট করে নেই। হ্যাঁ, 12 দেওয়ার পর সাইকেল লেন্থটা কত আসলো? ট্রু, প্রথমটা পাবে। প্রথমটা তো 1 আসতেছে, বাকিগুলো তো সব 2 করে সাইকেল লেন্থ হচ্ছে। প্রথমটা 1 আসতেছে, পরের সবগুলা বেসিক্যালি 3 টু দি পাওয়ার এনিথিং টু দি পাওয়ার 0 আসলে 1ই আসবে। সো বাকি কোনোটাই আসলে ম্যাচ করতেছে না, রাইট? এটা অ্যাকচুয়ালি প্রবলেম না। যদি 0 হয়, 0-র কেস আপনি ডিফারেন্ট ভাবে হ্যান্ডেল করেন, সামথিং টু দি পাওয়ার 1 থেকে চিন্তা করেন, তখন জিনিসটা ইজি হয়। সো তাহলে অটোমেটিক মানে এখানে কি আসতেছে, আমার সাইকেল লেন্থ কত আসতেছে? মিনিমাম 2 মিনিমাম 2, রাইট? সো ওকে, আমরা এটা মাথায় রাখলাম যে মিনিমাম আমার হচ্ছে 2 আসতেছে। ফাইন, আমি এখানে 1 থেকে শুরু করি। ওকে, সো এইবার আমরা 12-র ক্ষেত্রে দেখলাম যে আমাদের মিনিমাম 2 আসছে। সো আমরা এটাকে 4 ধরতে পারি, 6 ধরতে পারি, এনিথিং আমরা ধরতে পারি চাইলে। সো এইবার লেটস সে আমি 14-এর ক্ষেত্রে দিলাম, 13-এর ক্ষেত্রে দিই। ওকে, 13-এর ক্ষেত্রে এই লেন্থটা কত আসলো? 3 এর মতো না? মানে মিনিমাম লেন্থ 3 এর মতো আসলো কিনা? হ্যাঁ 1391। 391। এইবার আমি যদি ক্লেমটা এরকম ভাবে করি, আমার নাম্বারটা যেটা হবে, যেটাতে আমি মড করতেছি, আমার এই সাইকেল লেন্থ হবে না, মানে মিনিমাম সাইকেল লেন্থ না, সাইকেল লেন্থ হবে আসলে ওই মড ভ্যালুটার অয়লার ফাই। সো লেটস সে মড ভ্যালু যদি m হয়,
তার সাইকেল লেন্থটা আসলে একটা অয়লার ফাই নাম্বারের সমান হবে, বা বেসিক্যালি অয়লার ফাই দিয়ে ওই সাইকেল লেন্থটাকে যদি সাইকেল লেন্থ দিয়ে যদি অয়লার ফাইকে ভাগ করা হয় নিঃশেষে বিভাজ্য হবে, মানে বেসিক্যালি স্মলেস্ট লেন্থটা ধরে ধরে যদি আমি গুণিতক আকার আগে যেতে থাকি সেটা অয়লার ফাইয়ের সমান হবে। স্মলেস্ট চিন্তা না করি, সাইকেল লেন্থ অয়লার ফাইয়ের সমান। তো কিভাবে আমরা যখন 19 নিয়ে কাজ সরি আমরা যখন 11 নিয়ে কাজ করছি, আমাদের সাইকেল লেন্থকে আমরা কত ধরছিলাম? 10 ধরতে পারছিলাম, রাইট? 11 যদি আমি অয়লার ফাই বের করি, 11 যদি একটা প্রাইম নাম্বার, তার অয়লার ফাই হবে 10। তো আমরা দেখছিলাম যে সাইকেল লেন্থ 5 হয়, যেটাকে 10 ধরা যায়। আমরা দেখছি যে যখন অয়লার ফাই অফ 12 যদি আমরা বের করার ট্রাই করি, এটা আসবে হচ্ছে 12 ইন্টু 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 3, এটা হয়তো 2 3 হচ্ছে 6, আর 12 কে কাটলে হয় 2, এটাতে এমনি যাবে গা। সো 2 ইন্টু 2 হচ্ছে 4। দ্যাট মিনস 12 দিয়ে যদি ভাগ করি, সাইকেল লেন্থ আমি গ্যারান্টিড 4 পাইতেছি, তার থেকে ছোটও হইতে পারে, বাট 4 হবে গ্যারান্টিড। সো এটাও ম্যাচ করলো, রাইট? এইবার 5 অফ 13 যদি হয়, আমরা যদি বের করার ট্রাই করি, 5 অফ 13 আসবে হচ্ছে কত? 12, যেহেতু 13 একটা প্রাইম নাম্বার। আর আমরা খেয়াল করছি আমাদের সাইকেল লেন্থ আসছিল কত? 3 না? 13 এর জন্য। সো দ্যাট মিনস আমরা তো মিনিমামটা পাই নাই, বাট আমরা একটা সাইকেল লেন্থ কত হইতে পারে আমরা খুবই এফিশিয়েন্টলি বের করে ফেলতে পারতেছি, ঠিক কিনা? জি। এখন আমি যদি এটা গ্যারান্টি দেই যে এই যে 3 টু দি পাওয়ার n+1 মড m, এইখানে যেই m থাকবে, হ্যাঁ, যে m থাকবে, এই m সংখ্যাটা যে মড করব, এটা গ্যারান্টিড একটা প্রাইম নাম্বার। এটা গ্যারান্টিড, এতে কোনো সন্দেহ নাই, এটা একটা প্রাইম নাম্বার যে হবে। তো আমি অলওয়েজই প্রাইম দিব, মানে আমার ইনপুটে থাকবে এইভাবে, আমি অলওয়েজই প্রাইম দিব। তাইলে এই প্রবলেমটাকে কি একটু ডিফারেন্ট ভাবে সলভ করা যায়? লেটস সে এখন আমাদেরকে এইভাবে সলভ করতে বলা হইলো, আমি কি তাহলে এটাকে একটু ডিফারেন্ট ভাবে লিখতে পারি? আমি এই বিশাল এন যেটা ছিল, আমি কি এটাকে একটু ছোট করতে পারি? খেয়াল আছে কিনা জানি না, যখন 3 টু দি পাওয়ার 97 মড 11 আমাদেরকে করতে বলা হয়েছিল, আমরা যেটা করছিলাম যে 3 টু দি পাওয়ার 97 কে আমরা সাইকেল লেন্থ দিয়ে মড করছিলাম, রাইট? 97টাকে। জি জি। সো আমরা কি এখন সিমিলার কাজ করতে পারি কিনা, যেহেতু আমরা একটা সাইকেল লেন্থ জানি, এটা ম্যান্ডেটরি না যেটা স্মলেস্ট হওয়া লাগবে, যেরকম শোভন সে 97 কে 10 দিয়ে ভাগ করছিল, সেটাও তো কাজ করছে, রাইট? সো আমরা কি এটা বলতে পারি যে এই এন মড এন কে আমি হচ্ছে 5 অফ এম দিয়ে ভাগ করে সংখ্যাটাকে ছোট করে ফেলি, দেন এর সাথে তো একটা এক যোগ হবে, দেন আমি এই সংখ্যাটাকে এম দিয়ে ভাগ করে ভাগশেষটা নিয়ে আসি। এটা করলেও হয় না? জি হয়। সো এই যে বিশাল বড় একটা এন ছিল, এই এনটাকে আমি ছোট করে ফেললাম। তো যদি করে ফেলতে পারি এখানে একবার, আপনি হ্যাঁ বলো। এখানে মানে এম কে প্রাইম বললেন না, প্রাইম বললে কি এত, প্রাইম বললে তো মানে ইজিলি তো ফাইটা জানা যাচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি ফাই ক্যালকুলেট করবো না, আমি আলটিমেটলি মানে আমি জাস্ট এক্সপ্রেশনটা বুঝাইলাম, আমি ফাই ক্যালকুলেট করব না, কারণ ক্যালকুলেট করার কিছু নাই। ঠিক পরের লাইনে আমি আসলে এটা লিখতাম যে আসলে এটাকে এইভাবে লেখা যায়। n-1। হুম, এখন জিনিসটা সিম্পল হয়েছে, রাইট? রাইট। তো এইবার এই যে বিশাল বড় একটা এন, আমি তো এটার এক ধাক্কায় আমি মড করতে পারবো না, এন এন তো একটা স্ট্রিং এ ঢুকবে, মানে এটার মধ্যে 10,000 লেন্থের একটা স্ট্রিং, বিশাল বড় নাম্বার। সো এত বড় একটা সংখ্যাকে আমি একটা ইন্টিজার ভ্যালু দিয়ে মড করব কিভাবে? আইডিয়া? স্ট্রিং এর ডিজিট সংখ্যা মনে হয়। নট এক্স্যাক্টলি। আমরা আমরা ছোটবেলায় ভাগ করতাম কিভাবে খাতায়, মনে আছে? খেয়াল আছে কিনা একটা জিনিস, যে আমরা যখন ছোটবেলায় খাতায় হচ্ছে ভাগ করতাম এই হাতে কলমে এইভাবে, ধরা যাক একটা সংখ্যা হচ্ছে 19, আমি একটা বিশাল বড় নাম্বার লিখলাম, নাম্বারটা যতই বড় হোক না কেন আমাদের কি ভাগ করতে কোনো সমস্যা হইতো? জাস্ট সময় বেশি লাগা ছাড়া। না। প্রসেসটা কিন্তু সেম, মানে
ইনক্রিমেন্টালি আমাকে হচ্ছে বাম থেকে ডান দিকে যাওয়া লাগতো। আমাদের কি করা লাগতো খেয়াল যদি থাকে, আমরা দেখতাম যে বেসিক্যালি ফার্স্টে এই 1 কে নিতাম। 1 কি 19 এর মধ্যে যায়? যায় না, ছোট, রাইট? সো তখন আমরা হচ্ছে তার পাশের সংখ্যাটাকেও নিতাম। 12 কি 19 এর মধ্যে যায়? হুম। যায় না। সো আমরা তারপর 123 পরের 3 কেও নিতাম। 123 কি 19 এর মধ্যে যায়? জি। যায়। কয়বার যায়? 6 বার। ছয়। সো আমরা 6 বার দিয়ে এখানে 6 লিখে ফেলতে পারি তখন, এন্ড আমরা তখন এখানে 114 লিখে দিই। দেন এই যে 6 বার গেল, প্রসেসটা দেখি। সো 123 কে যখন 114 123 থেকে যখন 114 বাদ দেই, থাকে কত? 6 7 8 9। নয়। এখানে থাকে 9, আর 9 কি 19 এর মধ্যে যায়? না। যায় না। তারপর 4 নিয়ে আসি। 94 কি 19 এর মধ্যে যায়? না। যায়। যায় 4 বার। তো যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 4 বার যায়। সো আমি তখন 19 এর মধ্যে টাকা 4 বার দিয়ে দিই, কত আসে? 20 4 × 80 হইতো, 4 কম 76, রাইট? এরকম। দেন এই 94 আর 76 এর মধ্যে ডিফারেন্স যতটুকু হয় সেটা নিয়ে আমি তারপরে আবার সামনের দিকে আগাইতে থাকি। প্রসিডিউরটা কিরকম না? জি। জি। তো বেসিক্যালি আমি কি করতেছি, তার মানে আমার কাছে একটা বিশাল স্ট্রিং আছে, যে স্ট্রিংটা হচ্ছে যে 1 2 3 4 6 6 6। আমি একটা 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 করে ক্যারেক্টার নিয়ে নিয়ে, সেই স্ট্রিং থেকে একটা করে ক্যারেক্টার নিয়ে নিয়ে আমি নাম্বারের সাথে কনক্যাট করতেছি। মানে কিরকম, ধরা যাক একটা নাম্বার হচ্ছে ইনিশিয়ালি 0 ছিল। সো 0-র সাথে আমি ফার্স্টে এই 1 কে অ্যাড করে দিছি। কিভাবে অ্যাড করা যায়? 10 দিয়ে গুণ দিয়ে ওই সংখ্যাটা যোগ দেওয়া যায়, তাহলে জায়গা একটা খালি হয়। সো নাম্বারটা তখন হলো 1। সো 1 কে তো আর 19 দিয়ে মড করলে 1ই থাকতেছে, রাইট? চেঞ্জ তো হবে না, ঠিক না? না। সেটাই আমরা একটু আগে দেখছি যে ওই যে 1 কি 19 এর মধ্যে যায় কিনা, এরকম একটা কথা বলতেছিলাম, এক্স্যাক্টলি সেম জিনিস। তো দেন যেহেতু যায় নাই, তো আমরা তখন কি করলাম, এই 1 এর সাথে 10 গুণ দিলাম, সে হলো 10। দেন সেকেন্ড ক্যারেক্টারটা যোগ করে দিলাম। তো তখন হইলো বেসিক্যালি 1 গুণ 10 যোগ 2। তো আলটিমেটলি 10 যোগ 2, আলটিমেটলি এটা হলো 12। সো 12 কেও যদি আমরা 19 দিয়ে ভাগ দেই, ভাগ যদি না যায়, আলটিমেটলি এটা আনচেঞ্জ থাকবে, রাইট? এটা 12 ছিল, 12ই থাকবে, ঠিক না? জি। জি। তো এইবার এই 12-র সাথে আমি আবার 10 গুণ দিব, দিয়ে আমি তার সাথে 3 যোগ দিব। সো আলটিমেটলি এটা হয়ে যাবে 1 2 3। এবার কি 1 2 3 কে যদি 19 দিয়ে ভাগ করি, ভাগশেষ হিসেবে আসবে হচ্ছে বেসিক্যালি কত? 9। 9। আমার কি ভাগ ফলটা দরকার আছে, নাকি শুধু ভাগশেষটা হইলেই হয়? ভাগশেষ। ওই যে ভাগশেষ। ওই পাশে 64 6 4 আসতেছে, ওগুলো তো আমার দরকার নাই, রাইট? রাইট। তাইলে আমি এই জিনিসটাকে তো অনেক সিম্পলি লিখতে পারতাম এইভাবে। লেটস সে ইন্ট গেট গেট মড, বা ভাগশেষের ইংলিশ কি? ভাগশেষের ইংলিশ কি? রিমাইন্ডার। রিমাইন্ডার, এক্স্যাক্টলি। দেখছো আমি খাই ফেলছি, রিমাইন্ডার। আচ্ছা, সো একটা স্ট্রিং পাস করলাম এস ধরা যাক, আর এটাকে আমি একটা বিশাল সংখ্যা দিয়ে ভাগ দিব, সেটা হচ্ছে ডি। বিশাল সংখ্যাটা অ্যাকচুয়ালি লং লং রেঞ্জের মধ্যে। সো ধরা যাক আমার যেই মড ভ্যালুটা, সেটা আমি রেজাল্টের মধ্যে থাকবে। এটাই অ্যাকচুয়ালি আস্তে আস্তে 10 দিয়ে গুণ দিয়ে এটাকে বড় করতে থাকবো। দেন আমার কাজ হবে জাস্ট এই স্ট্রিং এর উপর ইটারেশন চালানো। আমি স্ট্রিং এর ইটারেশনটা আপাতত ইনডেক্স বেসডই দেখাই, আপনাদের হয়তো বা বুঝতে সুবিধা হবে, কারণ অনেকে ইটারেশন বেসটা বুঝে না। তো সিম্পল, জাস্ট রেজাল্টের সাথে 10 গুণ দিব, দিয়ে ওই সংখ্যাটাকে যোগ দিয়ে দিব, ওই সংখ্যাটাকে যোগ দিয়ে দিব, সিম্পল। সো যোগ দেওয়ার পরে আমার কাজ কি হবে? যোগ দেওয়ার পর আমার কাজ হবে, এই যে আমরা যদি একটু ছোট এক্সাম্পল দিয়ে দেখি, যদি 9 আমি যদি 124-এর 1 2 3 4 এর কথাই ভাবি, যে আমি 19 আমার হাতে আছে, আমি 1 2 3 4 এটাকে ভাগ দিয়ে ভাগশেষটা বের করতে চাই। তো ফার্স্টে 1 নিলাম, কিছু হইলো না। 2 নিলাম, কিছু হইলো না। 3 নিলাম, 1 2 3, 19 দিয়ে ভাগ করার পর ভাগশেষ আসলো কত? 9, রাইট? সো তারপরে আমি আরেকটা, এই 9 ছিল বেসিক্যালি, তারপর আমি এই 9 এর সাথে এই 4 কেও অ্যাড করে দিলাম, দেন 94 হইলো। দেন 94 কে আমি 19 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ আসলো হচ্ছে 76, 14 83, না কত না 96, 20 কম 2 18, 18 18 আসে, রাইট? হ্যাঁ। তো তখন তার ভাগশেষটা আসলো 18। সো এই 94 কে 19 দিয়ে ভাগ করলো, দেখলো যে ভাগ যেহেতু যায়, সো ফাইনালি রেজাল্ট আসলো 18। তাহলে ওই যে এই 94 থেকে এরপরে সংখ্যাটা হয়ে গেল 18 এখানে। তার মানে এই যে গুণ
10 দিয়ে গুণ করে যে ডিজিটটাকে যোগ করতেছি ওই ভ্যারিয়েবলের মধ্যে আমার রেজাল্টটা তার মানে অ্যাকচুয়ালি স্টোর হইতেছে। সো ওই ভ্যারিয়েবলের মানটাকে আমার সামহাউ স্টোর ক্যালকুলেশন করতে পারলে আমার কাজ শেষ। সো এই যে আমি 10 দিয়ে গুণ দিয়ে ওই সংখ্যাটাকে ওই ডিজিটটাকে যোগ দিলাম, যোগ দেওয়ার পরে আমার কাজ কি? যোগ দেওয়ার পরে কাজ হচ্ছে জাস্ট এটাকে ডি দিয়ে ভাগ করে ভাগশেষটাকে নিয়ে যাওয়া, মানে কখনোই এই রেজাল্টের ভ্যালু যেন ডি ক্রস না করে, এটাই হচ্ছে টার্গেট। কারণ এটা তো আস্তে আস্তে যদি মড না করি আলটিমেটলি এটা বিশাল হইতে থাকবে, কারণ ওভারফ্লো করবে তখন, যেহেতু 10 দিয়ে গুণ হইতেছে আবার ওই ডিজিটটা যোগ হইতেছে, তো বিশাল সংখ্যা হয়ে যেতে পারে। সো যখনই বড় হবে আমার কাজ হবে ডি দিয়ে ভাগ করে এটাকে আটকায় দেয়া, ডান। সো এরপরে আমি জাস্ট এই রেজাল্টের ভ্যালু রিটার্ন করে দিলেই একটা, এটা ও এন অপারেশন, ও এন যেখানে এন হচ্ছে স্ট্রিং এর লেন্থ, এন হচ্ছে স্ট্রিং এর লেন্থ। আর আমি যদি এখন এটা একটু রান দিয়ে দেখাই, ধরা যাক আমি দেখাইতে চাইতেছি যে আপাতত এটাকে রেফারেন্স পাস না করি। কেন করব না? কারণ আমার এখন এক্সাম্পলে নাইলে আমাকে স্ট্রিং ডিক্লেয়ার করে নেওয়া লাগবে, কারণ রেফারেন্স পাঠাইতে গেলে ভ্যারিয়েবলের মধ্যে রেখে ওই ভ্যারিয়েবলের অ্যাড্রেস পাস করা লাগে। সো যেহেতু আমি এখন জিনিসগুলো বুঝাইতেছি, সো ডিরেক্টলি আমি এখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার প্যারায় যাব না। সো 1 2 3 4 যদি হয় আমি এটাকে 19 দিয়ে ভাগ করতে চাই, এন্ড এখানে রিটার্ন 0 করে দেই, কারণ আমার আসলে নিচের ভ্যালুগুলোর দরকার নাই আপাতত। এই যে 18 আসলো। মেক সেন্স করে জিনিসটা? 18 কিন্তু আসার কথা ছিল, 94 কে 76 দিয়ে ভাগ দিলাম আমরা যখন। সো এটা যদি সিগনিফিকেন্টলি লার্জ হয়, যেটা আসলে এই রেঞ্জের মধ্যে কোথাও ধরবে না, এই যে বিশাল সংখ্যা দিলাম একটা, এটা এটা আসলে লং লং রেঞ্জেরও অনেক বাইরে মাইনাস করছে একটা। সো এইবার আমি এটাকে যদি রান দেই, সে 19 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে সেটা বলে দিবে। সো কি ব্যাপার এত, ও আচ্ছা রান হয়ে গেছে অলরেডি, এই যে 5। ক্লিয়ার সবাই? জি সো এখন আমাদেরকে যদি কেউ বলে যে তোমাকে 3 টু দি পাওয়ার, তোমাকে জাস্ট n দিব এন্ড মড ভ্যালুটাও ধরো তোমাকে দেওয়া হবে, যেটা একটা প্রাইম নাম্বার, তুমি জাস্ট হচ্ছে n এবং m ইনপুট নিবা, ক্যালকুলেট 3 টু দি পাওয়ার n প্লাস 1 mod m where m is prime, এটা বলে দিল। তাহলে আমাকে কি করা লাগবে? ফার্স্টে আমাকে আসলে ওই যেটা পাওয়ার ছিল n, এটাকে একটু ছোট করা লাগবে। সো আমি ফার্স্টে এনটাকে তো আসলে এইভাবে নিলে হবে না, এন তো বিশাল বড় হইতে পারে, সো এটা একটা স্ট্রিং হইতে পারে। সো স্ট্রিং হিসেবে নিলাম। তো নেয়ার পর আমি এটাকে একটা ছোট কোনো একটা ভ্যালুতে কনভার্ট করব। লেটস সে সে ছোট ভ্যালুটা হচ্ছে আমি একটা ভ্যারিয়েবলের নাম দেই, আহ, কি দেয়া যায়, আপাতত এসএন দিই, খুবই বাজে বাট আপাতত দিই এসএন, বেসিক্যালি স্মল এন আলটিমেটলি। সো এটা আমি কিভাবে করতে পারি? জাস্ট গেট রিমাইন্ডার দেই, ভাগশেষটা নিলে আমার হইতেছে, এন কে পাস করে দেই, এন্ড কত দিয়ে ভাগ দিব? এন কে পাওয়ারটাকে কত দিয়ে ভাগ করা লাগতো? m-1 m এম মাইনাস ওয়ান, রাইট। সো এম মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে আমার পাওয়ারটা তুলনামূলক ছোট হয়ে আসবে, এন্ড এখন আমি শিওর পাওয়ারটা আসলে একটা লং লং রেঞ্জে চলে আসছে, রাইট? যেটা আমাদের এখন বিগ মড চালানোর জন্য আসলে এটা একসেপ্টেবল। সো দেন আমি জাস্ট বিগ মড দিয়ে দিলাম, 3 টু দি পাওয়ার হচ্ছে এই এসএন এখন আর এন হবে না, দেন এটার সাথে এক যোগ করলাম, এক যোগ করে আমি এটাকে হচ্ছে এম দিয়ে ভাগ করে রিটার্ন করে দিলাম, ডান। সো এই হচ্ছে আমার ওভারঅল প্রবলেম সলিউশন দাঁড়াইলো। আর আমি এটাকে রান দিলাম, এন এর ভ্যালু আমি সিগনিফিকেন্টলি বড় একটা সংখ্যা দিব, এটা হচ্ছে এন, এত বড় দিছি যে আমার পিসি হ্যাং হয়ে গেছে। আচ্ছা এটা দিলাম, এন্ড এম এর ভ্যালু দিলাম ধরা যাক 10 টু দি পাওয়ার 9 প্লাস 7 দিই, 1 2 3 4 5 6 7 8 9, 10 টু দি পাওয়ার 9 প্লাস 7। সো লাস্ট ডিজিটটা চেঞ্জ হবে তাহলে 4। ইনস্ট্যান্টলি তো আউটপুট আসলো, রাইট? জি সো তার মানে এন এর ভ্যালু যদি সিগনিফিকেন্টলি লার্জও হয়, বাট মড ভ্যালুটা যদি একটা প্রাইম নাম্বার হয়,
আমাদের জন্য আসলে এটা বের করা খুব একটা ডিফিকাল্ট কিছু হবে না। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? জি ভাই বুঝছি। তো এইবার কি কিছুটা বুঝতে পারতেছো কিনা? আহ, আমি যদি শোভনের কথা বলি, আমি একবার একটা প্রবলেম দিছিলাম যেটাতে হচ্ছে তোমার সামথিং টু মানে a টু দি পাওয়ার b মড 10 বের করা লাগতো, রাইট? তখন ওইটাকে আমরা 10 দিয়ে কেন মানে কেন 4 দিয়ে ভাগ b কে কেন 4 দিয়ে ভাগ করে ছোট করে ফেলছিলাম? জি ভাই, ফাইয়ের মান হ্যাঁ হচ্ছে হ্যাঁ 10 এর 5। রাইট, এক্স্যাক্টলি এখানে সেম ঘটনাই ঘটতেছে। সো আইসিপিসির একটা প্রবলেম ছিল, ঢাকা রিজিওনালে আসছিল মনে হয়, প্রিলিমিনারিতে আসছিল মেবি 15তে বা 16তে। সো এসিএম আইসিপিসি ঢাকা রিজিওনাল 2015 প্রিলিমিনারি, ঠিক, এটা অ্যালগো কোড মার্শালে পাওয়া যাবে। সো আমি ঠিক শিওর না 15 নাকি 16, আচ্ছা 15। সো এই যে প্রবলেমটা, অনেক কিছু বলছে এখানে। সো ফার্স্ট এর অ্যাকচুয়ালি এই পর্যন্ত কোনো কাজেই লাগে না। তো এরপরে এই যে আমি যে অয়লারের থিওরেমটা বলছি, বেসিক্যালি ফার্মার্স লিটল থিওরেম, প্রায় সিমিলার জিনিস আলটিমেটলি। সো এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিছে, বলছে এটা সলভ করতে। তো ইনপুট হিসেবে একটা নাম্বার থাকে n। তো এই ম্যাথমেটিক্যাল পার্টটা হয়তো একটু অবজার্ভ করলে বা যাদের সেট থিওরি সম্পর্কে হালকা বেসিক ধারণা আছে, বেসিক সেট আর কি, তারা এটা ইজিলি অ্যান্সার বের করে ফেলতে পারবে। খুব বেশি সময় লাগার কথা না, 1 ঘন্টা লাগতে পারে যদি ওইভাবে চিন্তা করি। তো একটা n এর ভ্যালু দেওয়া থাকবে। তো অ্যাকচুয়াল রেজাল্টটা হইতেছে ইনপুট নিবেন n, আউটপুট দিবেন 3 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা আউটপুট দেওয়া লাগবে মড 10 টু দি পাওয়ার 9 প্লাস 7। 10 টু দি পাওয়ার 9 প্লাস 7 একটা প্রাইম নাম্বার না? আমরা তো অলরেডি জানি জি আগে থেকে, রাইট? জি জি তো বেসিক্যালি আমরা যে প্রবলেমটা দেখলাম 3 টু দি পাওয়ার n প্লাস 1, তো সেটা অলমোস্ট এই প্রবলেমের সাথেই মিলে, কিন্তু এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার n প্লাস 1 কে আবার 2 দিয়ে ভাগ দেওয়া লাগবে। দেন ওই সংখ্যাটাকে আমার হচ্ছে m দিয়ে মড করা লাগবে। তো ভাগটা অলওয়েজই ভ্যালিড, কেন? কারণ 3 টু দি পাওয়ার n অলওয়েজ একটা বিজোড় সংখ্যা। 3 টু দি পাওয়ার n সব সময় একটা বিজোড় সংখ্যা। তো একটা বিজোড় সংখ্যার সাথে যদি আপনি একটা 1 যোগ দেন, সেটা জোড় হবে না? জি তো জোড় সংখ্যাকে তো 2 দিয়ে ভাগ করাই যায়। জি করা সো যায়। দ্যাট মিনস 3 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এটা একটা পূর্ণ সংখ্যা। সো এটা যদি একটা পূর্ণ সংখ্যা হয়, তাকে অবশ্যই m দিয়ে ভাগ করা যাবে, রাইট? করা যায়। তো আমাদের এখন মডুলার অ্যারিথমেটিক অ্যাপ্লাই করা লাগবে, কিন্তু ভাগ চলে আসছে। কি করা যেতে পারে? কেউ কি জানি? মানে আমি যদি 3 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আমি যদি এটাকে m দিয়ে ভাগ করি এন্ড ভাগশেষটা বের করার ট্রাই করি, আমি এটাকে এইভাবে লিখতে পারি যে এটা হচ্ছে বেসিক্যালি a বাই 2 মড m। আমি এটাকে এইভাবে লিখতে পারি, রাইট? a যদি 3 টু দি পাওয়ার n প্লাস 1 হয়। জি আচ্ছা, সো এরপরে তাইলে আমি বলতে পারি যে এর পার্টটা বাদ আমি এটাকে এইভাবে বলতেই পারি যে a ইন্টু 1/2 মড m, রাইট? আচ্ছা, এইবার যেহেতু দুইজনই গুণ অবস্থায় আছে, সো আমি এটাকে এইভাবে লিখতে পারি a ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1, রাইট? লেখা যায়? জি লেখা যায়। আচ্ছা, সো এইবার আমি যেটা করলাম যে a ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 মড m, যেহেতু এটা দুজনই গুণ অবস্থায় আছে, আমি এই মডটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম, যে সে এর সাথেও যাবে, সে এই 2 এর সাথেও যাবে। দেন ওভারঅল রেজাল্টটাকে আমি আবার m দিয়ে মড করব। এটুকু ক্লিয়ার? বেসিক মডুলো অ্যারিথমেটিক, যে a ইন্টু b মড m যদি হয়, আপনি ওই মডটাকে ওই a আর b দুইটার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে পারবেন। ক্লিয়ার? তারপর আবার মড করতেছি কেন এটা? কারণ ওই গুণফলটা তো ক্রস করতে পারে, মড হচ্ছে m কে ক্রস করে যেতে পারে না। ধরেন আপনার a ইন্টু b মড m, a এর মান ধরেন 5, b এর মান ধরেন 2, আর m ধরেন 7। 5 কে 7 দিয়ে ভাগ করেন 5ই থাকবে, 2 কে 7 দিয়ে ভাগ করেন 2ই থাকবে,
কিন্তু 5কে যখন 2 দিয়ে গুণ দিবেন তখন সেটা হয়ে যাবে 10। 10কে তো 7 দিয়ে ভাগ করলে সেটা ছোট হয়, রাইট? জি ওই গুণফলটা আবার ওই মড করার পরেও যে গুণফলটা থাকে সেটা আবার বড় হয়ে যেতে পারে, So তাকে আবার আলটিমেটলি m দিয়ে ভাগ করা লাগবে। ওকে, a কে m দিয়ে মড করাটা আমাদের জন্য চ্যালেঞ্জিং না, অলরেডি আমরা এটা করে ফেলছিলাম, রাইট? জি করছি। কারণ 3 টু দি পাওয়ার n প্লাস 1 ওইটাই ছিল a, সো ওইটা আমরা অলরেডি সলভ করে ফেলছি। তো চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে এইটা, কারণ আমরা কখনো পাওয়ার হিসেবে নেগেটিভ নাম্বার দেখি নাই, তাই না? কোনো কিছুর পাওয়ার নেগেটিভ দেখছি আমরা? না দেখি নাই। সো এই ফার্মেটস লিটল থিওরেম বলতে একটা, আমরা যে অয়লারের থিওরেম দেখছি এরকম ফার্মেটস এর লিটল থিওরেম আছে একটা। তো ওইখানে খুব সুন্দর একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে যদি এরকম হয়, আমি দেখাই, আমাদের এটাকে বলা হয় হচ্ছে মডুলো ইনভার্স। আমাদেরকে যদি কখনো মডুলার অ্যারিথমেটিক এর কখনো ইনভার্স ক্যালকুলেট করতে হয়, মানে হচ্ছে এই যে a টু দি পাওয়ার b ক্যালকুলেট করতে হবে, কিন্তু b এর ভ্যালু হচ্ছে -1, দ্যাট মিন্স আমাদেরকে আসলে ইনভার্স ক্যালকুলেট করতে হইতেছে। সো এরকম কেসে যদি মডুলো ইনভার্স এক্সিস্ট করে, তো সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? সো অ্যাকচুয়ালি এখানে অয়লার খুব সুন্দর কিছু জিনিসপত্র বলছে। লেটস সে আমি যদি p দিয়ে ভাগ করি, p-1 অ্যাকচুয়ালি, তাহলে আমি পাই বেসিক্যালি 1। এটা তো আমরা অলরেডি দেখছি, রাইট? জি দেখছি। আচ্ছা, তো আমি এটাকে কি এইভাবে কনভার্ট করে লিখতে পারি কিনা যে a টু দি পাওয়ার p ইন্টু a টু দি পাওয়ার -1 মড p ইকুয়ালস টু 1 লিখা যায়? জি লেখা যায় সূচকের। হ্যাঁ, আমি এটাকে জাস্ট আলাদা করে ফেলছি। তো টেকনিক্যালি আমার এখন এই পার্টটা দরকার, রাইট? জি এই পার্টটা দরকার। সো আমি এখন যেটা করলাম যে a টু দি পাওয়ার, এই যে আমি এখন আবার ডিস্ট্রিবিউট করে দেই, এই যে যেহেতু এটা a ইন্টু b মড p এরকম আসছে আর কি, সো ডিস্ট্রিবিউট করে দেই। তো ডিস্ট্রিবিউট যদি করে দেই তাহলে আমি a টু দি পাওয়ার p মড p পাই, আর এখানে পাই a টু দি পাওয়ার -1 মড p, যেটা আমার দরকার আসলে। এন্ড ফাইনালি এটাকে আমি p দিয়ে মড করতে পারি, কিন্তু আমি জানি ফাইনাল রেজাল্ট 1 আসবে, রাইট? ওই যে ঠিক উপরে যেভাবে ডিস্ট্রিবিউট করছি সেম, আমি সেম ভাবে ফর্মুলা অ্যাপ্লাই করছি, ক্লিয়ার? তো এইবার আমার দরকার হচ্ছে এইটুকু অংশ, মানে আমার বের করতে হবে এটা, এটা দরকার আমার। ইনভার্স করলে কি আসে এটা আমার জানা দরকার। তো দেখি a টু দি পাওয়ার p মড p বলতে কিছু আছে কিনা। এই যে এইটা হচ্ছে ফার্মেটস লিটল থিওরেম, যে a টু দি পাওয়ার p কে যদি আপনি p দিয়ে মড করেন, যেটা আমাদের একটু আগে p-1 ছিল, হ্যাঁ, সো a টু দি পাওয়ার p কে যদি আপনি p দিয়ে মড করেন তাহলে আপনি a পাবেন। খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস, যেটা আগে ছিল a টু দি পাওয়ার p-1 কে যদি আপনি p দিয়ে মড করেন 1 পাবেন, আর a টু দি পাওয়ার p কে যদি p দিয়ে মড করেন আপনি a পাবেন। সো দ্যাট মিন্স a টু দি পাওয়ার p কে যদি p দিয়ে মড করি কত আসবে? a আসবে, রাইট? এ আসবে। এটা ওরা এটাই বললো, মাত্র ফর্মুলা বলেই দিছে এখানে। সো এটা a, এন্ড এটা হচ্ছে দেখতে এরকম। ওভারঅল জিনিসটাকে যদি আমি p দিয়ে মড করি আমি আলটিমেটলি একটা 1 পাবো। সো এখন ঝামেলাটা যেখানে, যে আমি কি এই 1 কে a টু দি পাওয়ার 0 আকারে লিখতে পারি না? জি সামথিং লেখা টু দি যায়। পাওয়ার 0 তো আসলে 1। না। তো এইবার আমার টার্গেট হচ্ছে আমার এটা বের করা লাগবে। তো আমার কথা হচ্ছে যে এটা কি একটু কমপ্লিকেটেড হইতেছে কিনা, দাঁড়াও একটা চিন্তা করি। আমার হাতে জানা আছে a টু দি পাওয়ার p-1, আমি যদি এটাকে মড করতে চাই, a টু দি পাওয়ার p জানা আছে, p দিয়ে ভাগ করলে a আসবে, এন্ড আমি যদি হচ্ছে এটা 1 কমাই, পাওয়ার বেসিক্যালি 1 কমবে, এটা 1 কমে আসবে, তখন এটা হয়ে যাবে 0, দ্যাট মিন্স 1। আর যদি এরকম হয় যে আমি বেসিক্যালি এটা চাচ্ছি হচ্ছে a to the power p-2 সামথিং যদি করতে চাই 0 এর জায়গায়, দ্যাট মিন্স p-2 যোগ হবে। সো আলটিমেটলি তখন আমার পুরো টার্মটা চলে আসবে এরকম, যে a to the power p-1 প্লাস p-2,
দ্যাট মিনস এটা হয়ে যায় তখন পাওয়ার 2p minus 3. ওকে, 5 of minus 1. বেসিক্যালি আমি প্রুফটা একটু আওলায় ফেলছি, একটু মনে করে দেখি। বেসিক্যালি অ্যান্সারটা আমি জানি, বাট আমি হচ্ছে এটার প্রুফটা একটু করতে চাইতেছি। সো আমি যদি পি যেটা মড আকারে ছিল, আমি যদি এটাকে এখানে রাখি, এটাকে যদি ওদিকে নিয়ে যাই, তাহলে আমার এটা ওভারঅল চলে আসবে। আচ্ছা, একটু ভাবি, প্রুফটা খেয়ে ফেলছি। বেসিক্যালি হচ্ছে এ টু দি পাওয়ার -1 মড পি, টেকনিক্যালি এ টু দি পাওয়ার p - 2, বাট একটু ভাবতেছি, দাঁড়াও। প্রুফটা কি ছিল? ওকে, আমরা যদি এটাকে এভাবে ভাবি, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, এটাকে আরো অনেক সিম্পলি করা যায়। আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি যে আমাদেরকে আসলে এ টু দি পাওয়ার, আমরা অয়লার হচ্ছে থিওরেম থেকে আমরা এইভাবে বলতে পারি যে আমরা রেজাল্ট হিসেবে পাই ও, ওকে, আমরা এটা তো অ্যাটলিস্ট জানি যে এ টু দি পাওয়ার p - 1। আমি এটাকে একটু ডিফারেন্ট নোটেশনে লিখি, হয়তো বা এটা মানে আমার জন্য ইজিয়ার বুঝতে। এটার মানে কি আসলে? এটার মানে হচ্ছে যে আমি এই এ টু দি পাওয়ার p - 1 এটাকে যদি p দিয়ে ভাগ করি, আমি ভাগশেষ হিসেবে 1 পাবো। কনগ্রুয়েন্স বলা হয় অনেক সময় এটাকে। ভাগশেষের জন্য আসলে এই ধরনের সমীকরণই সচরাচর ইউজ করা হয়। তো আমি ওই ফরম্যাটেই যাই। তো যখন এরকম একটা রিপ্রেজেন্টেশন থাকে, আমরা এটাকে এইভাবে চাইলে চিন্তা করতে পারি যে আমরা যদি উভয় পক্ষে আমরা এ টু দি পাওয়ার -1 বা এ টু দি পাওয়ার, হ্যাঁ, এ টু দি পাওয়ার -1 যদি আমরা উভয় পক্ষে গুণ দিই, এটা একটা সমীকরণের মতো, দুই পক্ষে যদি গুণ দিই, আলটিমেটলি আমি তখন পাবো এ টু দি পাওয়ার p - 1 ইন্টু এ টু দি পাওয়ার -1 কনগ্রুয়েন্স এ টু দি পাওয়ার -1 মড p। আমি উভয় পক্ষে এ টু দি পাওয়ার -1 গুণ দিলাম, বেসিক্যালি 1 এর সাথে গুণ হওয়ার কারণে এটা আনচেঞ্জ থাকতেছে, এই দুইটাই। ওকে, এইবার এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমাদের ওভারঅল ক্যালকুলেশনটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে এখন জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড এ টু দি পাওয়ার p - 2 লেখা যায়, এন্ড এই জায়গায় আমরা এটাকে এ টু দি পাওয়ার -1 মড p লিখতে পারি। রাইট, এইটা সিম্পল বুঝা। এটা কি মিন করে দেখেন, এটা মিন করে আপনার কাছে যদি এ টু দি পাওয়ার p - 2 থাকে, আপনি যদি সেটাকে p দিয়ে ভাগ করেন, আপনি ভাগশেষ হিসেবে পাইতেছেন এ টু দি পাওয়ার -1। দেখেন এবার এটা কি মেক সেন্স করে কিনা? আপনার দরকার কোনটা? এ টু দি পাওয়ার -1 দরকার না? জি, সো আপনি এ টু দি পাওয়ার এই -1টা আপনি কিভাবে বের করতে পারেন? যদি চান, আপনি এ টু দি পাওয়ার p - 2 বের করেন, সেটাকে p দিয়ে মড করেন, যে রেজাল্টটা আসবে সেটা অ্যাকচুয়ালি এ ইনভার্স মড p এর ইকুয়াল। সো আপনার যে রেজাল্টটা দরকার এ টু দি পাওয়ার -1, আপনি হয়তো ইনভার্স করে 1/something যখন করবেন, সেটা আসলে একটা দশমিক নাম্বার চলে আসবে। সো আপনি তখন ডিরেক্টলি সেটার কোনো মডিউলও কোনো জায়গায় ইউজ করতে পারবেন না। বাট সত্যি কথা বলতে এটার একটা ইন্টিজার মডিউল, ইনভার্স মডিউল এক্সিস্ট করে, জিনিসটা দেখতে সুন্দর। তো হয়তোবা আপনার কাছে মনে হইতে পারে যে এটা কেন, মানে আমার তো দশমিক কোন একটা সংখ্যা আসা উচিত। এটা মেক সেন্স করে যে আপনি 1/2 মানে হাফ 0.5 কে আপনি মডুলো করা ট্রাই করতেছেন, অনেকটা এরকম মনে হয় না? যে 1/2 তো ভাই 0.5, তো 0.5 কে আমি আবার m দিয়ে ভাগ করি কেমনে, এরকম একটা জিনিস মনে হয় কিনা? জি, সো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাকে 0.5 সে দিবে না, হয়তোবা একটা পূর্ণ সংখ্যা আপনাকে সে দিবে, সংখ্যাটা হয়তোবা সিগনিফিকেন্টলি বড় একটা নাম্বার হবে। এই নাম্বারটার ইনভার্স প্রপার্টি আছে। ইনভার্স প্রপার্টি বলতে কি, ধরেন e টু দি পাওয়ার n প্লাস 1 একটা বিশাল নাম্বার। তো বিশাল নাম্বারটার আপনি মড করে m দিয়ে মড করে একটা রেজাল্ট বের করছেন। ওকে, এইবার সেই রেজাল্ট বের করার পর আপনি যদি সেটাকে 0.5 দিয়ে গুণ দিয়ে দেন,
সেই গুণ দেওয়ার পরে কি আপনার ওভারঅল আপনি যদি আবার তাকে মড করার ট্রাই করেন, তাকে কি মড করতে পারবেন যখন 0.5 করে ফেলবেন? এরকম তো হইতেই পারে যে 3n+1 যখন আপনি বের করছেন, এরপরে যখন আপনি তাকে m দিয়ে মড করছেন, সেই রেজাল্টটা আর আপনার কি বলে জোড় সংখ্যা নাই, সেটা একটা বিজোড় সংখ্যা হয়ে গেছে। হইতেই পারে না? আপনি একটা জোড় সংখ্যাকে m দিয়ে মড করলেন, রেজাল্টটা বিজোড় হয়ে গেছে, এটা তো হইতেই পারে, রাইট? জি তো একটা বিজোড় সংখ্যাকে তো তখন আপনি আর 2 দিয়ে ভাগ করতে পারবেন না। সো ভাগ দিলে দেখা যাবে এটা একটা আসলে আপনার দশমিক সংখ্যা হয়ে গেছে। বাট আমরা তো একটু আগে প্রমাণই করলাম যে 3n+1/2 কখনো দশমিক হইতে পারে না, রাইট? সো জি তার মানে আমাদের সেই দশমিক নাম্বার হিসেবে যদি গুণ দেই, রেজাল্ট আসলে ঠিকঠাক হবে না। মানে অনেকে ভাবতে পারে যে 3n+1 বের করে জাস্ট 2 দিয়ে ভাগ দিলেই তো হয়, ব্যাপারটা আসলে সত্য না। তো তখন যেটা করতে হয়, ওই যে আমাদের যে 1/2 মানে 2 এর ইনভার্স মডিউলে যেটা আমরা এই যে এভাবে ক্যালকুলেট করতে পারি, সেই জিনিসটা যখন আমরা ক্যালকুলেট করে ফেলবো, ওই ক্যালকুলেট করা নাম্বারটা যদি 3n+1 মড m এর সাথে আমরা গুণ দিয়ে দেই, লেটস সে সেই ক্যালকুলেট করা নাম্বারটা যদি হয় কথার কথা সেটা যদি হয় একটা নাম্বার x, সেই x কে যদি আমি গুণ দেই, ওভারঅল রেজাল্ট যেটা আসবে সেটা আসলে 3n+1 ডিভাইডেড বাই 2 ওই সংখ্যাটার সমানই হবে আলটিমেটলি। এক্স ওরকম ভাবে জেনারেট করা হয় যে আপনার ওই যে 1/2 মড m সংখ্যাটা যেটা আসবে, সংখ্যাটা অনেকটা দশমিক হবে না, একটা পূর্ণ সংখ্যা হবে। তো পূর্ণ সংখ্যা হওয়ার কারণে আপনি যখন একটা পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যার সাথে গুণ দিবেন, সে আর তখন দশমিকে যাবে না, এন্ড রেজাল্টটা কারেক্ট থাকবে। ওইভাবেই হচ্ছে মডুলো ইনভার্স জেনারেট হয়। সো আপনি যদি চান এখন দেখতে পারেন, আমাদের তো দরকার ছিল হচ্ছে এই যে আমাদের এখানে প্রয়োজন ছিল শুধুমাত্র 2^-1 মানে 2 ইনভার্স মড m, এটা দরকার ছিল। আমরা m এর মানও জানি। সো আমরা ওলফ্রেম আলফা এটাতে যাইতে পারি। ওলফ্রেম আলফাতে গিয়ে আমরা বলতে পারি যে আমি 2 ইনভার্স মড m বের করতে চাই। সো আমি লিখতে পারি 2^-1 মড 10^9 প্লাস 7, এটা আমরা দিতে পারি। সে কি দেখায় দেখি। এই যে এটা দরকার। সে রেজাল্ট হিসেবে কি দিল? একটা পূর্ণ সংখ্যা দিল না? জি এইবার আমি যদি সেই 3n এর সাথে এই সংখ্যাটাকে 3n+1 এর সাথে এই সংখ্যাটাকে গুণ দেই, সেটা অ্যাকচুয়ালি 3n+1 কে 2 দিয়ে ভাগ করার ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। এই সংখ্যাটার পাওয়ারটা হচ্ছে এরকম, বুঝতে পারছি? জি সো আমি এই সংখ্যাটাকে কপি করলাম, কপি করে আমরা এই প্রবলেমের সাথে এটাকে অ্যাড করে দিব। সো ধরা যাক আমাদের যেই রেজাল্টটা আসবে, রেজাল্ট হচ্ছে bm3sn+1, আমরা এটাকে m দিয়ে ভাগ করব, ছোট করলাম যেহেতু 1 অ্যাড করলে একটা সংখ্যাটা বড় হইতেই পারে। হওয়ার পর আমাদের কাজ হবে 2 দিয়ে ভাগ করা। আমরা যেহেতু মডুলো ইনভার্স বের করে ফেলছি, আমরা এখন জাস্ট মডুলো ইনভার্স দিয়ে এটাকে গুণ দিব। আগে যে ভাগটা করতাম এখন জাস্ট গুণ দিয়ে দিব। সো গুণ করার পরেও বড় হইতে পারে। সো কাজ হচ্ছে জাস্ট m দিয়ে ভাগ করা, তো আবারও ভাগ করা যাতে সে বড় হইলেও যেন ব্যালেন্সে চলে আসে। সো ফাইনালি এই রেজাল্টের মানটা আমরা প্রিন্ট করে দিব। সো মাল্টিপল টেস্ট কেস থাকতে পারে। সো টেস্ট কেস মাল্টিপল থাকতে পারে। সো আমরা মাল্টিপল টেস্ট কেস হ্যান্ডেল করে ফেলি। টি দেখি তো টেস্ট কেস কয়টা থাকবে? 100টা। সো আমরা সি ইন সি আউট ইউজ করতে পারবো আরামসে। আদারওয়াইজ 10^4 বা সামথিং এরকম থাকলে সি ইন সি আউট আর ইউজ করা যাইতো না, টি লিখাইতাম। তো এই তো ভিতরে দিয়ে দিলাম। আর টেস্ট কেসের নাম্বারটাও প্রিন্ট করা লাগবে যে কত নাম্বার টেস্ট কেস। সো টেস্ট কেস কতগুলা থাকলে সিএনসি আউট ইউজ করা যায় না বললেন? রাফলি 10^4, মানে সিএনসি আউটটা স্লো, প্রায় স্ক্যানএফ প্রিন্টএফ থেকে 10 গুণ স্লো। সো আমি সচরাচর 10টা বা 100টা টেস্ট কেস থাকলে আমি সিএনসি আউটই ইউজ করে ফেলি যদি ওভারঅল নাম্বার অফ ইনপুট খুব অল্প হয়। কারণ ও আচ্ছা, এম দরকার নাই আমার এখানে, আর এম এর কোনো প্রয়োজন নাই। এম আমি 10^9+7 সেট করে দিই। আচ্ছা, আমার আরেকটা ঝামেলা আছে এখানে, আমি এই এম তো এখানে ভুল ছিল, এটা রাখা যাবে না। রাখা যাবে না, রেজাল্টটা ভুল আসবে। এইবার ঠিক আছে, এমটাকে পাস করে দেওয়া লাগবে। সো এম কে পাস করে দিলাম, আর কিছু লাগবে না।
100-র মতো থাকলে তুমি রাফলি হচ্ছে ইউজ মানে অ্যাজিউম করে ইউজ করতে পারবা, খুব একটা সমস্যা নেই। সো কেস নাম্বার প্রিন্ট করা লাগবে, আর হচ্ছে ওকে। সো দেখি কি হয়, কি আসে না আসে। সো আমরা যদি 10টা টেস্ট কেস দেই, এন এর ভ্যালু ফার্স্টে 2 দেই, 5 আসলো, 3 দিলাম, 14 আসলো। এন এর মিনিমাম ভ্যালু হইতে পারে 0, সো 0 দিলে কি আসা উচিত? 3 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, 1 প্লাস 1 হচ্ছে 2, 2 কে 2 দিয়ে ভাগ দিলে আসে 1, সো আলটিমেটলি 1 আসা উচিত। সো 0 এর জন্য আমার 1 আসতেছে, ঠিক আছে। 1 এর জন্য আসা উচিত 3 টু দি পাওয়ার 1 হচ্ছে 3 প্লাস 1 4, 4 কে 2 দিয়ে ভাগ দিলে 2, ঠিক আছে। 2 এর জন্য তো 5 আসবে, জানা জিনিস। সো একটা সিগনিফিকেন্টলি বড় একটা নাম্বার যদি দেই, এটার ক্ষেত্রেও সে একটা ভ্যালিড আউটপুট দিতেছে। ওকে ফাইন, আমরা এখন এটাকে হচ্ছে সাবমিট করতে পারি। সো দেখি, এটার একটাই টেস্ট কেস, বিশাল বড় আর কি। অ্যাকসেপ্টেড। সো 0 সেকেন্ডে, এটা সিপিইউ টাইম হচ্ছে 0 সেকেন্ড, 0 সেকেন্ডে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। সো আইডিয়াটা বোঝা গেল যে আমরা আসলে যদি মডুলো, এই যে আমাদের অয়লার ফাই, মানে এরকম এরকম চিপাচাপা ইউজ হবে, এটা মানে চিন্তা করার মতো না। তো একটা অ্যাপ্লিকেশন তো আমরা মোটামুটি দেখলাম আজকে, রাইট? জি। আচ্ছা, আরেকটা ফর্মুলা আমি লিখে দেই, যদি কখনো এই যে এম যদি প্রাইম হয়, তখন তো আমরা খুব সিম্পলি পুরো জিনিসটাকে ক্যালকুলেট করে ফেলতে পারছি। বাট এম যদি প্রাইম না হইতো, তখন আমরা এই ক্যালকুলেশনটা কিভাবে করতাম? সো ফর্মুলা লিখে দেই, এই ফর্মুলাটার উপর বেস করে আমাদের একটা প্রবলেমও থাকবে। সো ট্রাই করব, খুব মানে হয়তো আমি 2টা বা 3টা প্রবলেম দিব এবারের কন্টেস্টে, একটু সবাই ট্রাই করেন পার্টিসিপেট করার। সো আমি ফর্মুলাটা বলে দিই এখানে। সো এ টু দি পাওয়ার বি, এইটা অ্যাকচুয়ালি আপনি যদি এটাকে এম দিয়ে ভাগ করেন, এটা আসলে বেসিক্যালি এই এক্সপ্রেশনের ইকুইভ্যালেন্ট একটা এক্সপ্রেশন। এটা হচ্ছে এ টু দি পাওয়ার এম। আচ্ছা, সো ফাই অফ এম, আচ্ছা ফাই অফ এমটা পরে দিই, কারণ আপনার এই এক্সপ্রেশনের সাথে পরিচিত না হয়তো। সো আমার বি ছিল, বি কে আমি ফাই অফ এম দিয়ে ভাগ দিলাম। এম যদি প্রাইম না হয়, তো সংখ্যাটা সিগনিফিকেন্টলি ছোট হয়ে যেতে পারে অনেক সময়। তো এটার সাথে আবার ফাই এম আমরা যোগ দিতে পারি, যোগ দিলে কোনো প্রবলেম নাই, কারণ এটার অ্যাকচুয়ালি ফাই এম হচ্ছে তার সাইকেল লেন্থ। সো আপনারা খেয়াল করছেন যে এ টু দি পাওয়ার 0 যে কথা ছিল, এ টু দি পাওয়ার 10 একই কথা ছিল, 20 একই কথা ছিল। সো ফাই অফ এম সাইকেল লেন্থ যোগ দিলে কোনো সমস্যা নেই, যোগ একটা কারণে দেয়া হয়। সো সেটাতে আমি আপাতত না গেলাম। তো এটার সাথে আমি যদি এম দিয়ে মড করি, আমার রেজাল্টটা চলে আসবে। শর্ত একটাই, এখানে একটা মাত্র শর্ত আছে। শর্তটা হচ্ছে যে আহ, আহ, এইখানে আমাদের যেই, আচ্ছা আমাদের একটা ফর্মুলা ছিল আগে, ওকে আমরা জাস্ট ওই শর্তটা লিখে দিই। এটা হচ্ছে বি অলওয়েজ লগ অফ এম থেকে বড় হওয়া লাগবে বা সমান হওয়া লাগবে, এই একটা কন্ডিশন, জাস্ট এই একটা কন্ডিশন। এবং এটা একসেপ্টেবল, কারণ বি যদি লগ অফ এম থেকেও ছোট হয়, তাইলে তো আমাদের বি নিয়ে এত চিন্তা করার কিছু নাই। আহ, আমরা ডিরেক্টলি তখন ক্যালকুলেট করতে পারবো, মানে বি তখন অনেক ছোট্ট একটা সংখ্যা, তো তার জন্য হয়তো বা অনেক সময় আমাদের বিগ মডও চালাইতে হবে না, লুপ চালাই কাজ করে ফেলতে পারবো। সো শর্তটা হচ্ছে এটা, যে বি এর মান লগ অফ এম থেকে বড় বা সমান হওয়া লাগবে, তখন এই ফর্মুলাটা কাজ করে। এটা খুবই খুবই সুন্দর একটা ফর্মুলা। আমাদের যে একটা প্রবলেম থাকবে, আমি বলছিলাম মেবি এক্সপোনিয়াল একটা প্রবলেম, এটা আমার খুবই পছন্দের একটা প্রবলেম। তো ক্যাটিস একটা অনলাইন জাজ আছে, সেখানে প্রবলেমটা আছে। তো এই ভ্যালুটা ক্যালকুলেট করতে হয়, এই ভ্যালুটা ক্যালকুলেট করা লাগে, এটা ক্যালকুলেট করতে হয় মড এম, যেখানে এম যে কোনো একটা সংখ্যা হইতে পারে, নট নেসেসারিলি প্রাইম। তো এটাকে আসলে এইভাবে ডিফাইন করা যায় যে এটাকে যদি এইটুকু অংশকে যদি আপনি এফ অফ এন দিয়ে ডিক্লেয়ার করেন, মানে এইটুকু জাস্ট, নট মডটা আর কি। তো এটাকে যদি আপনি এভাবে ডিফাইন করতে পারেন যে এফ অফ এন কমা এম, দ্যাট মিনস এটা হচ্ছে এন, এন টু দি পাওয়ার -1, এন টু দি পাওয়ার -2, ব্লা 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 1 পর্যন্ত, দেন আপনি এটাকে এম দিয়ে ভাগ করলেন। সো এই এক্সপ্রেশনটাকে যদি আপনি এফ টু দি
এফ অফ এন কমা এম আকারে লিখেন, ঠিক সাথে সাথে এটাকে আসলে সংক্ষেপে এটাকে ছোট করে ফেলা যায়। আপনি কি এটাকে তখন এইভাবে লিখতে পারেন না যে এন, এই উপরের টার্মটা কি বেসিক্যালি এফ অফ এন মাইনাস ওয়ান না? দেখেন তো, n টু দি পাওয়ার n মাইনাস ওয়ান টু দি পাওয়ার n মাইনাস টু টু দি পাওয়ার n মাইনাস থ্রি। সো আমি যদি n বাদ দিয়ে উপরের টার্মটাকে চিন্তা করি, এটাকে এফ অফ n মাইনাস ওয়ান লেখা যায় না? এইভাবে যায় কি? না বুঝলে বললেন। আচ্ছা, আহ, আমি এক্সপ্রেশনটা আবার একটু দেখাই। বেসিক্যালি এরকম, ধরেন 5 4 3 2 1। তো এই 5 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1, এইভাবে এটাকে যদি আমি এফ অফ 5 লিখি, তাহলে এই এফ অফ 5 কে কি আসলে এইভাবে লেখা যায় না যে 5 টু দি পাওয়ার এফ অফ 4? এটা লেখা যায় না, কারণ এফ অফ 4 হবে তাহলে কি 4 3 2 1। সো এই 4 3 2 1 কে আমি 5 এর উপরে পাওয়ার হিসেবে বসাই দিলেই হয় না? সবাই কি শুনতেছি? জি ভাই। জি ভাই। আচ্ছা, বল- মানে বলবো এমনিতে, হ্যাঁ, যদি কোনো প্রবলেম থাকে বলবো। এইটুকু পর্যন্ত তো বুঝলাম। জি ভাই বুঝছি। আচ্ছা, সো আমি সেম জিনিসটা এখানে লিখছি, সেম জিনিসটা। সো সেটা হচ্ছে যে এফ অফ এমটা হচ্ছে মড ভ্যালুটা। কেন মড ভ্যালুটা আসলে চেঞ্জ হয়, দরকারে দরকারে চেঞ্জ হবে, এই কারণে এমটাকেও আমি একটা প্যারামিটার হিসেবে নিছি। তো এইবার এফ অফ এন মাইনাস ওয়ান করছে। আর এখন দেখেন, আমরা যখন একটা ফর্মুলা দেখছিলাম, এই যে একটু আগে যে আমরা ফর্মুলাটা দেখছি এখানে, সেই ফর্মুলাতে আমরা খেয়াল করছি যে এইখানে যে পাওয়ারটা ছিল, এই যে এইখানে যে পাওয়ারটা ছিল, এই পাওয়ারটাকে আমরা এই মড ভ্যালু এটার ফাই দিয়ে ভাগ করছি, রাইট? জি তাহলে এই যে বিশাল এক্সপ্রেশনটা, এই যে এই এন সহ এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটার পাওয়ারটা কি আমার এই উপরের অংশটুকু না? জাস্ট এই যে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, এটা কি পাওয়ারটা না? জি। হ্যাঁ, এই পাওয়ারটাকে আমার তাহলে কত দিয়ে ভাগ করা লাগবে? এই আই অফ এম, এম। ফাই অফ এম দিয়ে না? জি তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি না এখানে? মানে আমার এফ অফ এন মাইনাস ওয়ান কে ফাই দিয়ে ভাগ করা লাগবে, রাইট? তাহলে আমি উপরের পাওয়ারটুকু পাবো। চিন্তা করে দেখি তো ঠিক বুঝি কিনা এটা। মানে আমি যখন এফ অফ এন কমা এম লিখছি, এই যে এখানে, এটার মানে হচ্ছে এই যে বিশাল একটা রেজাল্ট আসবে, এই রেজাল্টটা আসার পর আমার এই সেকেন্ড প্যারামিটারটা দিয়ে ভাগ করে দেওয়া লাগবে, রাইট? জি। হুম, তাহলে আমি যদি এফ অফ এন মাইনাস এম এন কমা এম লিখি, এখানে এন লিখি, আর আমার এই যে উপরের বিশাল অংশটুকু ছিল, এই সংখ্যাটা ক্যালকুলেট করে এটাকে কত দিয়ে ভাগ করে আনা লাগবে? এখানে ফাই অফ এন দিয়ে ভাগ করে আনা লাগবে না? আই অফ এম, হ্যাঁ। রাইট? সো দ্যাট মিনস আমি পুরা বিশাল জিনিসটা ক্যালকুলেট করতে হলে এফ কে কল দিব কতগুলা প্যারামিটারের জন্য? এন মাইনাস ওয়ান সংখ্যক প্যারামিটারের জন্য। এন্ড এই রেজাল্টটাকে কত দিয়ে ভাগ করে ছোট করে নিয়ে আসবো? ফাই অফ এম দিয়ে, রাইট? জি সো দেন ফাইনালি এটাকে আমি এম দিয়ে ভাগ করব। ছোট হইলো? ওটা কি এফ অফ এন মাইনাস ওয়ান, এটা তো ওয়ান পর্যন্তই চলবে নাকি এটা এটা একদম একবার one- চললেই হবে? না না, এটা ওয়ান পর্যন্ত যাবে, ওইটা আবার আরেকটা রিকারসিভ কল হবে। দেখো এই যে একটা রিকারশন হইলো, এফ অফ এন এন কমা এম হয়ে গেল এন টু দি পাওয়ার এফ অফ এন মাইনাস ওয়ান কমা ফাই অফ এম, মানে বেসিক্যালি একটা রিকারসিভ ফাংশন হইলো, তাই না? মানে অনেকটা এরকম, এফ অফ এ ওয়ান বি ওয়ান ইকুয়ালস টু এন এফ অফ এ টু বি টু মড এম, অনেকটা এরকম হয়েছে। বুঝছো এবার রিকারশনটা? এন্ড ফাইনালি এটার সাথে তুমি ফাই অফ এন যোগ দিয়ে দিবা, ওই যে আমাদের উপরের ফর্মুলাটাকে হচ্ছে ম্যাচ করানোর জন্য। সো মজার ব্যাপার হচ্ছে এই যে এই রিকারশনটা আসলে, এই যে এন লিখলাম, তারপরে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, এটা বেশি দূর পর্যন্ত যায় না, অনেক অল্প সময় এটা হচ্ছে ছোট্ট একটা সংখ্যাতে কনভার্ট হয়ে যায়। সো এই যে আমি যে এটাকে একটা রিকার্সিভ ফাংশনে কনভার্ট করলাম, এটা তো কিছুটা বোঝা গেছে, রাইট? যেটা
না বুঝলে বলবো। বুঝছি। আচ্ছা, হয়তো বা একটু হজম করতে সময় লাগতেছে, বাট প্রবলেম নাই। আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসটা বুঝলে, ক্লাস তো রেকর্ডিং তো থাকবেই, রেকর্ডিং দেখে আহ, আরেকবার রিভিউ করেন, তাইলেই হবে। এই যে আমি প্রবলেমটা দেখাই দিই। একজনের একটা ভাই ওই চ্যাটে একটা কোশ্চেন করছে। আচ্ছা, কোথায়? আমি প্রশ্নগুলো পাই না কেন? আচ্ছা, বড় নাম্বার হবে। স্ট্রিংটা কনভার্ট হচ্ছে কিভাবে ভাই? স্ট্রিংটাকে কনভার্ট করতেছি না তো, স্ট্রিং তো স্ট্রিংই রাখতেছি, কনভার্ট করতেছি না। আমি গেট রিমাইন্ডার ফাংশনে যখন স্ট্রিংটাকে পাস করতেছি, তখন স্ট্রিংটার একটা একটা ক্যারেক্টার নিয়ে আমি আমার নাম্বারটার সাথে অ্যাপেন্ড করতেছি। যখনই দেখতেছি এই যে সে নাম্বারটা হচ্ছে রেজাল্ট, তো যখনই রেজাল্টটা ডি অপেক্ষা বড় হয়ে যেতেছে, ঠিক তখনই আমি ডি দিয়ে তাকে মড করে তাকে ছোট করে ফেলতেছি। সো এইভাবে স্ট্রিংটাকে আসলে ছোট রাখা হইতেছে। সো স্ট্রিং আমি আসলে কোথাও কনভার্ট করতেছি না, কারণ কনভার্ট করার দরকার নাই। কি বুঝাইতে পারলাম? ভাই ওই যে সিঙ্গেল ক্যারেক্টার নিচ্ছে না, ক্যারেক্টারটাই কনভার্ট হচ্ছে না ইন্টিজারে? এটা না না ভাই, উপরে ওই যে বিগ মড ক্যালকুলেশন করার সময়। বিগ মানে গেট রিমাইন্ডার নাকি বিগ মড? গেট রিমাইন্ডার। আচ্ছা, গেট রিমাইন্ডারে বলেন এবার কোনটা। এই যে ভাই সিঙ্গেল যে আমরা ক্যারেক্টারটাকে নিচ্ছি, এটা তো হ্যাঁ, স্টিল ওটা তো ক্যারেক্টার হিসেবে আছে, ওটা একটা সেটাকে তো আমরা। না, ক্যারেক্টার না। আমি যখন ওটা থেকে জিরো বাদ দিতেছি, সো তখন এটা নাম্বার হয়ে যেতেছে। বেসিক্যালি ক্যারেক্টারটা যখন আপনি এসআই লিখেন, ওই ক্যারেক্টারটার এসকি ভ্যালুটা কাউন্ট হয়। লেটস আপনি যখন ও ক্যারেক্টারটা থাকলো 5, তার মানে এটা হবে এখন 53। মানে এটা এসআই যখন এসকি ভ্যালু দিয়ে কাজ হচ্ছে স্যার, বুঝতে রাইট। পারছি ভাই। সো 53 থেকে যখন আপনি ক্যারেক্টার জিরো বাদ দিবেন, দ্যাট মিনস 48। তো 53 থেকে 48 বাদ দিলে কত থাকে? 5। সো তখন এটা ইন্টে কনভার্ট হবে আলটিমেটলি। সো এই এক্সপ্রেশনটা তখন আসলে আহ, আপনার শুধু ইন্টেজার 5 এ কনভার্ট হয়ে যেতেছে। মেবি আপনার এটাই কনফিউশন ছিল, রাইট? জি জি ভাই, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তো এই এক্সপোনিয়াল প্রবলেমটা একটু ট্রাই করবো আমরা, হ্যাঁ? এটা এই যে এখানে আছে, এই যে আমি যা বলছি তাই, এর বাইরে কিছু নেই। ইনপুটের মধ্যে একটা এন থাকবে আর এম থাকবে, এইটুকুই। সো আমাদেরকে জাস্ট ওভারঅল প্রবলেমটা সলভ করা লাগবে। এন এর ভ্যালু 10⁹ হইতে পারে, এম এর ভ্যালু 10⁹ হইতে পারে। লিঙ্ক দিয়ে রাখি, ট্রাই করে দেখেন। আমি অলরেডি সলিউশন বলেই দিচ্ছি। আলটিমেটলি কোড করলে মজা পাবেন, একটু কনফিডেন্স বাড়বে। আমি সবাইকে বলবো ট্রাই করেন, না পারলে আমি আছি, কনফিডেন্সটা বাড়ান। দুনিয়াতে মানে অনেক মানুষ আছে তাদের কনফিডেন্সের অভাব, আমিও এরকম একজন মানুষ। সো যেখান থেকে পারেন কনফিডেন্স বাড়ায় ফেলেন, হয়তোবা এটা আপনাকে লাইফের অন্য আরেকটা জায়গায় হেল্প করবে, অন্য একটা কাজ কমপ্লিট করতে। ওকে, ঠিক আছে। আজকে আর খুব লম্বা করব না ক্লাসটা, আমি এখানেই শেষ করব। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। আমাদের টার্গেট ছিল অয়েলার ফাইল এই অ্যাপ্লিকেশনটা দেখানো। ভাই আপনি কি এখন তাইওয়ান আছেন? হ্যাঁ ভাই, আমি তাইওয়ানে এখন এখানেই আছি। আর অফিসে যাইতে যাইতে মেবি 4 তারিখে কোয়ারেন্টাইন শেষ সকালে। খুব বাজে একটা নিয়ম এখানে। অনেক কোভিড কেস, মানে দুনিয়া পুরো উল্টা চলতেছে এখানে আর কি। শুরুতে অনেক বেশি রেস্ট্রিকটিভ অবস্থায় ছিল, তো যেটা হয়েছে যে ওদের মধ্যে তো ইমিউনিটি গ্রো করে নাই। তো বাইরে থেকে হয়তো একটা দুইটা কেস গেছে, ওদের অবস্থা খারাপ হয়ে গেছে। 40,000 50,000 ধরা পড়তেছে প্রতিদিন, বাজে অবস্থা। তো এই তো, তো হয়তো বা 6 7 তারিখে কারণ 4 তারিখ শনিবার, শনিবার বন্ধ থাকে, 5 তারিখ রবিবার বন্ধ। তো 6 তারিখ হয়তো বা অফিসে যাব, 6 বা 7 তারিখ, দেখা যাক, আল্লাহ ভরসা। ভাই একটা প্রবলেমে স্টেটমেন্ট একটু বুঝতে সমস্যা হচ্ছে, হ্যাঁ বুঝাই ভাই দেবেন বলেন। একটু? শিওর একটা শিওর। প্রবলেম, আচ্ছা আমি লিঙ্কটা শেয়ার করছি। হুম হুম। চ্যাটে শেয়ার করছি স্যার। ওকে, দেখতেছি। ফাইন্ড প্রাইম, আচ্ছা।
ভাই কোন জায়গায় সমস্যা হচ্ছে বলবো সেটা? না আমি একটু স্টেটমেন্টটাকে একটু পড়তেছি আর কি। Now let us say that. না আমি তোমার প্রবলেমটা ধরতে পারবো না। Now let us say that. Start with n instead of 2. Mark it as a prime and mark all its factors. ও মানে উল্টা আসবে আর কি, তাই না? হ্যাঁ ভাই, এখানে এই যে মানে এই ফ্যাক্টর গুলাকে প্রাইম হিসেবে মার্ক করতে বলছে, কিন্তু আসলে আমি বুঝতেছি না এখানে এন থেকে কত পর্যন্ত যাবে, এক পর্যন্ত যাবে, আসলে রেঞ্জটা নিয়ে সমস্যা হচ্ছে। 2 পর্যন্ত আসো, 1 পর্যন্ত যাও বা 2 পর্যন্ত যাও, প্রবলেম নাই তো। কারণ তুমি শেষেই তো আসবা, সো 2 পর্যন্ত আসলেও হয়। আহ, যেমন এন যদি হয় 4, তাহলে 4 থেকে উল্টা পাশে আমি 2 পর্যন্ত আসবো, 4 হ্যাঁ 3 2, তাহলে হ্যাঁ 4 কে প্রাইম এক হিসেবে সেকেন্ড, 4 মার্ক 3 2 কি না, and mark all its factor, আচ্ছা। So mark all its factor excluding itself as not prime. Let's say আমার যদি 19 আসে কখনো, 19 এর তো ফ্যাক্টর নাই, সো মার্ক হবে না আলটিমেটলি। সো খুবই বাজে প্রবলেম এটা। কই পাইছো, মানে একদম মিনিংলেস প্রবলেম একটা। ওকে ফাইন, বাট মানে খুবই বাজে স্টেটমেন্ট, মানে এখানে কিছু নাই। যেটা যা বুঝতেছি আমি, ওভারঅল যে কাজ করা লাগবে এটা আসলে n এর ভ্যালু কত, t 10 টু দি পাওয়ার 5, n হচ্ছে 10 টু দি পাওয়ার 7। সো রাফলি আমাকে অ্যাজিউম করতেছি স্কয়ার রুট কিছু একটা করা লাগতে পারে। ওকে, সো অথবা আমাকে একটা প্রি ক্যালকুলেশন, ও ফাইন, আমি তো জাস্ট প্রি ক্যালকুলেট করতে পারি সবকিছু। দেন না, প্রি ক্যালকুলেট করলে হবে না, কারণ এক একটা টেস্ট কেসের জন্য আমার ইটারেশন এক এক রকম মেবি এখানে, তাই কি? আচ্ছা আমি আগে সিস্টেমটা বুঝি। Now let us say that we modified the above algorithm and start with n instead of 2. Okay, we mark it as prime and mark all its factors excluding itself as not prime. Okay, then we find the next greatest unmarked number, mark it as prime and mark all its factors excluding itself as not prime. Okay, so যদি কোনো ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টর তো বলে নাই, রাইট? শুধু ফ্যাক্টর। হ্যাঁ ভাই, শুধু 12 এর ক্ষেত্রে তাইলে তো 1 ও আসবে, 2 ও আসবে, ফ্যাক্টর হিসেবে কাকে কাউন্ট করবে এটা ক্লিয়ার করা উচিত ছিল। সো 1 2 3 4 6 12 সবাই আসবে, সো এক্সক্লুডিং ইটসেলফ, সো 12 কাউন্ট হবে না, 6 কে মার্ক করতে বলছে। Then we find the next greatest unmarked number. So they both the above algorithm will mark them as prime. আচ্ছা, দ্যাট মিন্স আমি যদি 12 ক্ষেত্রে চিন্তা করি, 12 স্কয়ার রুটের ভিতরে যত প্রাইম আছে সব তো নট প্রাইম হিসেবে মার্ক হয়ে যাবে, তাই না? ভাই 12 বাদে সবগুলো নট প্রাইম হিসেবে মার্ক হয়ে যাবে। না না, আমি এটা বলতেছি যে 12 যে ফ্যাক্টর গুলো আছে, হ্যাঁ তো হ্যাঁ, 12 ফ্যাক্টর গুলোর মধ্যে প্রাইম ফ্যাক্টর কারা কারা? 2 2 আর থেকে 3 না? 6, হ্যাঁ So 2 আর 3। 2 আর 3, সো 2 আর 3 কিন্তু এখন নট প্রাইম হিসেবে মার্ক হবে, তাই না? জি ভাই, ওরা প্রাইম না। ওরা প্রাইম না হিসেবে মার্ক হবে এখানে। সো দ্যাট মিন্স এখানে কোন যদি 20 এর কথা চিন্তা করি, 20 এর ক্ষেত্রে আমার 2 এবং 5, 3 হয়তো মার্ক হবে না, 2 এবং 5 এই দুটা প্রাইম, নট প্রাইম হিসেবে মার্ক হয়ে যাবে। ওকে, আমি যদি আবার 20 থেকে যদি আমি এদিকে আসি, 2 3 5 এরা সবাই মার্ক হবে, 7 মার্ক হবে, 9 11 মার্ক হবে কি? 11 মার্ক হবে না। 20 এর ক্ষেত্রে 10 থেকে 1 পর্যন্ত সব মার্ক হয়ে যাচ্ছে, মানে অর্ধেকের নিচে সব মার্ক হয়ে যাবে। ওকে, আচ্ছা ওকে, বুঝলাম, কিছু একটা করা যাবে। প্রবলেম কোথায় এখানে, সমস্যা কোথায় হইতেছে? এখানে এন থেকে রেঞ্জটা কত দিক যাব, মানে এনটা বেসিক্যালি তুমি রেঞ্জটা এটা আর কি। এন এর সব প্রাইম, এন এর সব ফ্যাক্টর বের করবা, মানে ব্রুট ফোর্স বলি তোমার, এন এর সব ফ্যাক্টর বের করবা, 1 থেকে এন পর্যন্ত যত ফ্যাক্টর আছে সব বের করবা, বেসিক্যালি ডিভিজর গুলা বের করবা। ওকে, তো হ্যাঁ। ডিভিজর গুলা বের করার পরে তুমি ওই সংখ্যাটা বাদে যত ডিভিজর আছে সবাইকে এক সহ, সবাই এককে কিন্তু তুমি যে অ্যালগরিদমই ধরো না কেন সবাই নট প্রাইম হিসেবে মার্ক করবে, তাই না? তো এক নিয়ে হ্যাঁ, টেনশন হ্যাঁ। করার কিছু নাই। সো তুমি এক ভুলে যাও, সো তুমি জাস্ট 2 পর্যন্ত আসো বা 3 পর্যন্ত আসো, প্রবলেম নাই তো, সবগুলো ডিভিজর বের করো, ওই সংখ্যাটা বাদে সবাইকে নট প্রাইম হিসেবে মার্ক করে দাও, ডান। আচ্ছা, মানে এটা ব্রুট প্রবলেমটা হচ্ছিল যে হ্যাঁ, যে 20 থেকে মানে আমি রেঞ্জটা 1 পর্যন্ত আসবো, 20 পরে তারপর হ্যাঁ 19 এর সবগুলো ফ্যাক্টরকে নট প্রাইম, রাইট তারপর 18 এইভাবে। রাইট রাইট এক্স্যাক্টলি।
আচ্ছা মানে যে এখানে মানে রেঞ্জটা ওটা উল্লেখ করে নেই তবে হ্যাঁ হ্যাঁ এটা ওয়ান কাইন্ড অফ ওই মানে এন রুট এন টাইপের একটা হবে আর কি, বাট তুমি করতে পারো এইভাবে, সমস্যা নেই, পরে অপটিমাইজেশন ভাবলা। জি, জি, বুঝতে পারছি স্যার, ধন্যবাদ স্যার। ওকে ঠিক আছে। ওকে আজকে শেষ করতেছি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি সবাই একটু ডিসকর্ডে একটু আপ টু ডেট থাকেন, সবাই একটু রেসপন্স করেন, আমি নেক্সট ক্লাসের টাইম টেবিলটা জানাই দিব না। ওকে, আল্লাহ হাফেজ।